ম্যাম প্লিজ বিশ্বাস করেন আমার কথা। তোর কথা বিশ্বাস করে আমি অনেক বড় একটা ভুল করেছি। উচিত হয় নাই আমার তোর মতো একটা থার্ড ক্লাস ছেলের কথা বিশ্বাস করা। আসলে আমার বোঝা উচিত ছিল ছোট লোক সবসময় ছোট লোকই থাকে। প্লিজ ম্যাম, আমাকে ভুল বুঝতেছেন। বিয়েবাড়ির এতগুলো মানুষের সামনে আমাকে ঠাস করে একটা চড় মেরে দিল। এসব ছোট লোকই কথা আমাকে কখনো বলতে আসবি না। আর রকি প্লিজ, সরি, আমি বুঝতে পারি নাই এই চিটারের কথা বিশ্বাস করেছিলাম আমি। এই বলে নূপুর চলে যায়, আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, মাথা নিচু করে আছি। সবাই কেমন খারাপভাবে আমার দিকে তাকাচ্ছে। নিজেকে খুব ছোট লোক মনে হচ্ছে। সত্যি, আসলে আমি ছোট লোক। না হলে কেন আমি এসব বলতে গেলাম? আমার তো কোনো লাভ নেই এখানে। নিশ্চয়ই আপনিও ইন্টারভিউ দিতে আসছেন। আপনার বিষয়টা আমি দেখব, আপনার চাকরি হয়ে যাবে। ধন্যবাদ, কিন্তু আমাকে আপনার হেল্প করতে হবে না। তখন আর কি, চুপ করে বসে আছি। এমনিতে আমার চাকরিটা খুব প্রয়োজন, অনেক দিন তো হলো বেকার আছি। কিন্তু কেউ কেউ এগুলো বুঝতে চাইবে? একজন একজন করে ইন্টারভিউ দিতে যাচ্ছে, আর মুখ কালো করে বের হচ্ছে। একটু পর আমার ডাক পড়লো, তখন ভিতরে গিয়ে চালাম দিয়ে বসলাম। সামনে তাকে যাকে দেখলাম, তাকে দেখে তো আমি অবাক। আমি জানি আমার চাকরিটা আর হবে না। সামনে নূপুর বসে আছে, আর সে হলো আমার এক্স। তাকে দেখে আমি মাথা নিচু করে ফেললাম। আর নূপুর আমাকে এখানে দেখে হয়তো কিছুটা অবাক হয়েছে। তখন নূপুর ভাবতে লাগলো, কি রে, এই চিটারটা এখানে কি করে? আমি মাথা নিচু করে বসে আছি, জানি তো চাকরি হবে না, কিন্তু উঠে যেতেও তো পারছি না। তখন নূপুর বলতে লাগলো, এই যে মিস্টার, ফাইলটা এইদিকে দেন। আর আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন নাকি শ্বশুর বাড়িতে আসছেন যে লজ্জা পাচ্ছেন? এ মানে ম্যাম, সরি, এই নিন। তারপর ফাইলটা এগিয়ে দিলাম। তখন নূপুর বলতে লাগলো, আব্বু, তুমি বাহির থেকে ঘুরে আসো, আমি এদিকটা দেখছি। ঠিক আছে মা, তুমি তাহলে দেখো, আমি আসছি। তখন আঙ্কেল চলে গেল, আর আমি চুপ করে বসে মাথা নিচু করে আছি। আগে কাজ করার অভিজ্ঞতা আছে নাকি আপনার? না ম্যাম, চাকরির চেষ্টা করেছি, হয়নি। হবে কি করে এরকম গাধা হলে? সরি ম্যাম, বুঝলাম না। কিছু না, আপনার কাগজ দেখতে হবে না, সেগুলো আমি জানি। আচ্ছা, আপনি এই চাকরিটা পেলে কি করবেন? ম্যাম, বেকার মানুষের জীবনের কোনো মূল্য নেই। বাবা মায়ের কাছ থেকেও কথা শুনতে হয়। কেন, বউয়ের কাছ থেকে ঝাড়ি খেতে হয় না? ম্যাম, জানা নেই তো। চাকরি পেলে কি করবেন বললেন না তো। ম্যাম, পরিবারকে হাসি খুশি দেখতে চাই। আপনি এখন যেতে পারেন, আমরা আপনাকে জানিয়ে দেব। কোনো প্রশ্নই তো করলেন না ম্যাম। আমার বোঝা হয়ে গেছে, আর আপনার সম্বন্ধে আমার সাধারণ নলেজ আছে আপনি কেমন ছেলে। এখন আসতে পারেন, পরে আপনাকে জানানো হবে। তখনই উঠে আসতে লাগলাম, আর নূপুর বলল, এই, আপনার ফাইলটা নেবেন না? তখন ফাইলটা হাতে নিয়ে চলে আসতে লাগলাম মাথা নিচু করে। বাইরে চলে আসলাম, আর এক দোকানে বসে চা খেতে লাগলাম। একটু পরে মেয়েটা ডাকতে লাগলো, এই যে মিস্টার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আসেন, একসাথে বসে চা খাই। না, আমি চা খাবো না। এখন তো কেমন হলো ইন্টারভিউ? তখন আমি চায়ের বিল দিয়ে মেয়েটার কাছে আসলাম, আর বলতে লাগলাম, আর ইন্টারভিউ হবে না, চাকরি আমি জানি। এত কনফিডেন্স আপনার? হুম, আমি রাফি, আপনি? আমার নাম ঈশা। এখন তাহলে যাই, কেমন? দোয়া রইল আপনার জন্য যেন জবটা হয়ে যায়। নামটা আপনার বেশ সুন্দর, আর আপনার জন্য দোয়া রইল। আর অফিসের ভিতরের কথাগুলো তো কিছু মনে করবেন না, আমি জাস্ট ফান করেছি। আরে না, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তারপর মেয়েটা একটা রিক্সা নিয়ে চলে গেল, আর আমি পকেট থেকে ফোনটা বের করে দেখলাম 12টা বেজে গেছে। তখন আবার দোকানে গেলাম, আর একটা সিগারেট নিয়ে রিক্সা উঠলাম। কি করব বুঝতে পারছি না। এই ব্যস্ত শহরে আমার মতো হাজারো ছেলে লেখাপড়া শেষ করে বেকার ঘুরছে, হাতে টাকাও নেই ব্যবসা করার। তবে এটা সত্যি যে আর যাবো না ইন্টারভিউ দিতে, শুধু শুধু সময়ের টাকা নষ্ট। কিন্তু আর কতদিন এভাবে? গত মাসে রুম ভাড়া জমে আছে, বাড়িওয়ালাটা ভালো, তাই আবার থাকতে দিয়েছে। কিন্তু লোকটা এবার কতদিন দয়া দেখাবে? আর চাকরিটা যে পাবো না সেটাও কনফার্ম, কারণ নূপুর কখনো আমাকে চাকরি দেবে না। আমাকে দেখতে পারে না দু চোখে, আর সে আমাকে তার কোম্পানিতে চাকরি দেবে। কিন্তু সে তো কখনো বলেনি তাদের এরকম একটা কোম্পানি আছে। জানতাম তারা বড়লোক ছিল, কিন্তু এতটা বড়লোক ছিল সেটা জানতাম না। 3 বছরের রিলেশন ছিল আমাদের, কিন্তু একটা সম্পর্ক টিকে রাখতে বিশ্বাসের প্রয়োজন হয়, যেটা তার আমার প্রতি ছিল না। সম্পর্কটা কোনো একটা কারণে নষ্ট হয়ে যায়, সেগুলো গল্পের সামনে থাকলে জানতে পারবেন। এই যা, আপনাদের সাথে কথা বলতে বলতে বাসার সামনে চলে আসলাম। তারপর রিক্সাওয়ালা ভাড়া দিয়ে বাসায় চলে আসলাম, আর রুমে এসে শুয়ে পড়লাম। জানি না কি করব। আম্মু কল দিলে বা কি বলবো। বলতে না বলতে আম্মু কল দিল, তখন রিসিভ করে সালাম দিলাম। ভালো মন্দ জিজ্ঞাসা করে বলল, আজকের ইন্টারভিউ কেমন হয়েছে? আম্মু, এবারও মনে হচ্ছে চাকরিটা হবে না।
কি বলিস বাবা? তোর আব্বুর শরীরটাও ভালো না, রোজগার করতে পারে না, কি করে সংসার চালাবে? চিন্তা করো না আম্মু, ব্যবস্থা একটা আল্লাহ করে দেবে। তারপর কলটা কেটে দিলাম। মন খারাপ, কি করব বুঝতে পারছি না। গোসল করে এসে রান্না করতে গেলাম, কিন্তু রুমে তো তেমন কিছুই নেই যে রান্না করব। পরে একটা ডিম ভেজে সেটা দিয়ে খেয়ে শুয়ে পড়লাম। আর সজীবকে কল দিলাম 500 টাকা ধার দিতে, কিন্তু কথায় আছে না, বেকারদেরকে বিশ্বাস করতে চায় না কেউ, পকেটে টাকা রেখেও দিতে চায় না। আমার ক্ষেত্রেও তাই হলো। সজীব ভালো একটা কোম্পানিতে জব করে, অনেক টাকা বেতন, কিন্তু আমার জন্য 500 টাকাই হয় না। যেই সজীবকে আমি আমার রুমে থাকতে দিয়েছি টাকা ছাড়া, খেতে পারতো না। আর আজ আর কিছু বলার নেই। বেকার জীবনে বাস্তবতাটা বুঝতে পারলাম যে কতটা কষ্টের। তখনই হঠাৎ নূপুরের কথা মনে হলো। মেয়েটা আগের থেকেও সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছিল দেখতে। হয়তো এতদিন বিয়ে করে নিয়েছে, কত সুন্দর দিনগুলো ছিল আগের। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আর এদিকে নূপুর বাসায় চলে আসলো আর ভাবতে লাগলো, আজ 1 বছর পর রাফির সাথে দেখা হলো। শালা আমাকে ঠকিয়েছিল। আমার হাতে একটা সুযোগ এসেছে সেটার প্রতিশোধ নেওয়ার। কি দোষ ছিল সেদিন আমার? ভালোই তো বেসেছিলাম, কিন্তু সে আমাকে ঠকিয়েছে। এসব ভাবছে নূপুর আর নিজের ভেতরেই আগের রাগগুলো তৈরি করছে। তারপর নূপুর ভাবলো, রাফিকে চাকরিটা আমি দেব। আর আমি এদিকে ঘুম থেকে উঠলাম। বিকেলে একটু বাজারে যাওয়া প্রয়োজন, কেনাকাটা করতে হবে। হাতে তো টাকাও নেই, কি করব বুঝতে পারছি না। তখনই অ্যাকাউন্টে 300 টাকা ছিল, সেটা দিয়ে কিছু কেনাকাটা করলাম। তারপর বাসায় এসে রান্না করে খেয়ে একটু বই পড়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোনের শব্দে। তাকে দিকে 10টা বাজে আর কলটা আম্মু দিয়েছে। তখন কলটা রিসিভ করলাম আর আম্মু বলতে লাগলো, কি রে, এখনো ঘুমিয়ে আছিস? অসুস্থ নাকি? আরে না আম্মু, রাত জেগে বই পড়েছিলাম তো। তারপর কথা বলা শেষ করে কলটা কেটে দিলাম। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ফোনটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। এমন সময় জিমেইলে একটা মেল আসলো। আর সেটাতে ঢুকে যেটা দেখলাম, সেটা দেখার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না। অবিশ্বাস্য হলে এটাই সত্যি যে আমার চাকরিটা হয়ে গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? নূপুর আমাকে চাকরিটা দিল, কিন্তু আমার কোনো ইন্টারভিউ না নিয়ে চাকরি দিল। এটা তো ভাবার বিষয়। যাই হোক, আমার জবটা খুব প্রয়োজন, উপরওয়ালা সেটাই ব্যবস্থা করে দিয়েছেন। তখন আমি আবার আম্মুকে কল দিলাম আর বলতে লাগলাম এই খুশি সংবাদটা। আম্মু শুনে তো অনেক খুশি হলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, অনেক দোয়া করেছিলাম আল্লাহর কাছে যাতে এবার তোর চাকরিটা হয়ে যায়। হয়তো এবার আল্লাহ আমার কথাটা শুনেছে, মুখ তুলে তাকিয়েছে আমার দিকে। তোর বাবার শরীরটাও বেশি ভালো না, হাতে তেমন টাকাও নেই যে ভালো ডাক্তার দেখাবো। তুই তো জানিস তোর পেছনে কত টাকা খরচ করতে হয়েছে। আমার কথাগুলো শুনে চোখে পানি চলে আসলো। আসলেই তো, পৃথিবীতে বাবা মার মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসতে পারে না। তারপর কলটা কেটে দিলাম। আগামীকাল সকাল 10টায় অফিসে দেখা করতে বলে দিয়েছে। তখন বাড়িওয়ালা আঙ্কেলের বাসায় গেলাম। দরজায় নক করতে পিচিটা দরজা খুলে দিল আর পিচিটা বলতে লাগলো, ভাইয়া কেমন আছো? এই তো আপু, তোমার ভাইয়া অনেক ভালো। আপুটার কি অবস্থা? আমিও ভালো আছি, ভেতরে আসো। তখনই রুমের ভিতরে গেলাম। পিচিটা খুব পাকা পাকা কথা বলে, সবে মাত্র ক্লাস 5-এ পড়ে। রুমের ভিতর গিয়ে দেখে আন্টি বসে আছে। আমি সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। আরে রাফি যে, আসো বসো। তখন আমি বসলাম আর আন্টি বলতে লাগলো, এমনিতে তো জোর করেও নিয়ে আসতে পারি না, এখন হঠাৎ? আসলে আন্টি, একটা খুশির সংবাদ ছিল, সেটা বলতে আসছি। আমার একটা জব হয়েছে, আগামীকাল থেকে অফিসে যাব, তাই দোয়া নিতে আসলাম। আমার মা তো আর এখানে নেই, তাই আপনাদেরকে পরিবার মনে করি। সেটা তো আমি জানি। আমারও তো ছেলে দেশে নেই, বিদেশে গেছে, এখনো আসে নাই। তোমাকেও আমরা আমাদের ছেলে হিসেবেই দেখি। আন্টি, আঙ্কেলকে দেখছি না যে, কোথাও কোথাও গেছে নাকি? একটু আগে বাইরে গেছে, চলে আসবে। বসো। আর তোমার জন্য তো অবশ্যই দোয়া রইল। আসলে আন্টি, কথাটা কিভাবে বলি বুঝতে পারছি না। আরে বলো, সমস্যা নেই তো। আসলে আন্টি, আগামীকাল অফিস যেতে হবে, কিছু টাকার প্রয়োজন ছিল। এই গত মাসের ভাড়াটাও দিতে পারিনি। আরে বোকা, সমস্যা নেই, চাকরি হয়েছে, টাকা দিতে পারবে, সমস্যা নেই। কত টাকা লাগবে তোমার? খুব বেশি না, 2000 টাকা দিলেই হবে। আমি বেতন পেয়ে সব টাকা দিয়ে দেব। এভাবে বলছো কেন? পরে কিন্তু আমি রাগ করব। আর তুমি বসো, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। না আন্টি, কিছু কাজ আছে, আগামীকাল অফিসে যেতে হবে, বুঝতেই পারছেন। ওকে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসতেছি। তারপর আন্টি চলে গেল। আমি পিচিটার সাথে গল্প করতে লাগলাম।
ভাইয়া, তোমার চাকরি হয়েছে, বেতন হলে কিন্তু আমাকে অনেকগুলো আইসক্রিম খাওয়াতে হবে। কেন না পাকনা বুড়ি, তোমাকে বিয়ে দিয়ে দেবো ওই টাকাটা দিয়ে। না, আমি এখন বিয়ে করব না, বড় হয়ে তোমাকে বিয়ে করব। ওরে বাবা, বলে কি মাইয়া। আচ্ছা ঠিক আছে গো পিচ্ছি বউ আমার। তারপর আন্টি টাকা দিল, আমি নিয়ে নিজের রুমে আসলাম। মানুষগুলো কতই না ভালো। তারপর রুমে গিয়ে রান্না করলাম, তারপর গোসলের পরে খাওয়া দাওয়া করলাম। একটু পর রেস্ট নিয়ে বিকালের দিকে একটু হাঁটতে বের হলাম। রাস্তায় বের হতেই এলাকায় এক মাস্তান বড় ভাই ডাক দিল। এলাকায় 4 বছর হলো থাকি, কম বেশি সবার সাথে পরিচয় আছে। মাসুদ ভাই ডাকতে লাগলো। এই রাফি, এদিকে আসো তো। তখন আমি ভাইয়ের কাছে গেলাম আর সালাম দিয়ে ভালো মতো জিজ্ঞাসা করলাম। তখন মাসুদ ভাই বলতে লাগলো, শুনলাম তুমি নাকি আজকাল বেকার ঘুরতেছ, তাহলে আসো আমার দলে জয়েন করো। সামনে নির্বাচন করব, কিছু শিক্ষিত ছেলে লাগবে, পরে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিবনে। আসলে ভাইয়া হয়েছে কি, একটু পাম মারা যাক। আমি কিন্তু আপনাকে অনেক সম্মান করি আর ভালোবাসি, সেটা কিন্তু আপনি জানেনই। সত্যি বলতে ভাই, আজকে আমার চাকরি হয়ে গেছে, আগামীকাল জয়েন করব। এখন ভাই দলে সময় দিতে পারবো না মনে হয়। তবে আমি কিন্তু ভাই আপনার সাথে আছি, আপনি নির্বাচন করেন, আপনি পাশ করবেন ইনশাল্লাহ। তাহলে তো আর সময় দিতে পারবে না। ঠিক আছে, মাঝে মাঝে আইসো তো। কিছু খাবে নাকি? ভাই মাত্র ঘুম থেকে উঠে আসলাম তো, তেমন কিছু খাবো না। একটা সিগারেট হবে? হবে না কেন, ওরে একটা ব্যঞ্জন দেই। তখন সিগারেটটা হাতে নিয়ে চলে আসতে লাগলাম। ঢাকা শহরে চলতে হলে এরকম নেতাদের তেল দিয়ে চলতে হয়, না হলে আবার সমস্যা। অবশ্য আপনারা সবাই জানেন যারা ঢাকা শহরে থাকেন। তারপর সিগারেটটা হাতে নিয়ে হাঁটতে লাগলাম আর খেতে লাগলাম। আমি আগে সিগারেট খেতাম না, খাওয়ার একটা রহস্য আছে, পরে বলবো সময় করে। তারপর মাগরিবের আজান দিল, পাশে একটা মসজিদ আছে, সেটা থেকে নামাজ পড়ে বাসার দিকে রওনা দিলাম। একটু পর বাসায় আসলাম, গেটের সামনে এসে দিকে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, আরে রাফি, শুনলাম তোমার চাকরি হয়েছে। জি আঙ্কেল, আপনাকে বলতে গিয়েছিলাম, বাট বাসায় ছিলেন না। ও একটু বাজারে গিয়েছিলাম, তো এবার চাকরি করে বাবা মেয়ে একটু সেবা যত্ন করো। জি আঙ্কেল, দোয়া করবেন। আর কিছু টাকা এনেছিলাম আন্টির কাছ থেকে। সেটা বলতে হবে না, তো আগামীকাল থেকে অফিস, তাই তো? তারপর আঙ্কেলের সাথে কিছু সময় গল্প করে রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম, যাকে আগে ভালোবাসতাম আর আজ তাকে ম্যাম বলে ডাকতে হবে, কি কপাল। যাই হোক, এতদিন হয়তো সে ভুলেই গেছে নতুন মানুষ পেয়ে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রান্না করলাম, তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে চলে আসলাম অফিসে। এসে দেখি গতকালের মেয়েটা নিশা বসে আছে, মনে হয় তারও চাকরিটা হয়েছে। তখন আমি তার পাশে গিয়ে বসলাম আর বলতে লাগলাম, হায়, মনে আছে আমাকে? কেন থাকবে না, আপনার নাম রাফি। মনে আছে। তাহলে আপনার কি চাকরিটা হয়েছে নাকি? আজকে আসলাম আর আপনার পা তো হয়েছে, না হলে আপনি আসতেন না। একটা হাসিতে মাথা নাড়ালাম। তখন দুজন বসে গল্প করছি, আর এদিকে নূপুর তার ডেস্কে বসে আছে আর পিয়নকে বলল, গিয়ে দেখেন তো রাফি নামের কোনো ছেলে আসছে নাকি, আর আসলে আমার রুমে নিয়ে আসেন। জি ম্যাডাম। তখনই পিয়ন চলে গেল আর নূপুরের ফোনে একটা কল আসলো। আর নূপুর বলতে লাগলো, হ্যাঁ রাকিব, বলো কোথায় তুমি, কখন থেকে কল দিয়ে যাচ্ছি। আর এদিকে পিয়ন এসে বলতে লাগলো, এখানে রাফিকে। তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম, জি চাচা আমি। আপনাকে ম্যাডাম তার রুমে যেতে বলেছে। লোকটা অনেক বয়স্ক, মনে হয় অনেক বছর হলেই অফিসে চাকরি করে। তখন আর কি, নূপুরের রুমে গেলাম। ও সরি, সে তো আমার বস। ও রুমের সামনে গিয়ে বলতে লাগলাম, আসতে পারি ম্যাম? ভেতরে আসেন আর বসেন, আমি কিছু কথা বলবো, সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আগে কেমন ছিলাম সেগুলো মোটেও ভাবতে পারবেন না এখানে। আমি আপনার বস এখানে, আর আপনি আমার টাকায় কেনা কর্মচারী। তবে আপনাকে একটা কাজ করতে হবে। আগে আমাদের কোম্পানির একটা নিয়ম আছে, আর সেটা হলো এখানে কেউ নতুন চাকরি নিলে 6 মাসের আগে কোনো সমস্যা থাকা সত্ত্বেও চাকরি ছাড়তে পারে না। যদি সেটা কোম্পানি চায় তবে সেটা ভিন্ন, আপনাকে এই কাগজে সাইন করতে হবে। কিন্তু ম্যাম, এরকম নিয়ম তো আগে কখনো কোনো কোম্পানিতে শুনিনি। দেখেন মিস্টার রাফি, আমার এক কথা বারবার বলতে ইচ্ছা করে না। আপনি কি চাকরিটা করতে ইচ্ছুক, নাকি অন্য কাউকে দিয়ে দেব? আরে না না ম্যাম, অনেক কষ্টের পর চাকরিটা পেয়েছি। 6 মাস কেন, 6 বছরও চাকরি ছাড়ার কথা মাথায় আসবে না। তখন কাগজটাতে সাইন করে দিলাম। নূপুর বলতে লাগলো, শোনেন, আমি আগেই বলে দিচ্ছি, অফিসের রুল ভাঙলে কিন্তু কপালে দুঃখ আছে। আগামীকাল থেকে অফিসে জয়েনিং করবেন, আর টাকা পয়সা তো মনে হয় কিছু নেই। ভালো পোশাক পরে অফিসে আসবেন।
আমি ক্যাশিয়ারকে কল দিয়ে বলে দিচ্ছি 10,000 টাকা দেবে, ওইটা দিয়েই ভালো জামা কিনবেন। আর আপনার কাজটা কি সেটা জিজ্ঞেস করছেন নাকি? না ম্যাম। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারছেন তার কাজটা কি হতে পারে? নূপুরের কথা শুনে আমি কিছুটা না অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ আমাকে তার অ্যাসিস্ট্যান্ট কেন বানালো? ম্যাম, বেতন সম্পর্কে তো কিছু জানি না, আর এই পোস্টের জন্য তো আমি অ্যাপ্লাই করিনি। দেখেন মিস্টার রাফি, আমাদের এখানে আর কোনো ধরনের পোস্ট খালি নেই, আর আপনি ছাত্র হিসেবে ভালো ছিলেন, এই কাজটা আপনি পারবেন বলে আপনাকে দিয়েছি। আর স্যালারি 40,000 টাকা দিব, পরে আরও বাড়তে পারে, আপনার কাজের ওপর নির্ভর করে। জি ধন্যবাদ ম্যাম, তাহলে এখন আমি আসি। একটা কথা মনে রাখবেন মিস্টার রাফি, এখানে কেউ যাতে জানতে না পারে আগে থেকে আমরা পরিচিত, আর জানলে আপনার এমন হাল করব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। জি ম্যাম, ধন্যবাদ চাকরিটা দেওয়ার জন্য। তারপর রুম থেকে চলে আসলাম, আর ঈশার কাছে এসে বলতে লাগলাম, আপনাকে ম্যাম তার রুমে যেতে বলেছেন, আগামীকাল থেকে দেখা হচ্ছে আমাদের। আচ্ছা। তারপর ঈশা চলে গেল, আর আমিও ক্যাশিয়ারের কাছ থেকে টাকাগুলো নিয়ে সোজা শপিং মলে চলে গেলাম। কিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম। তবে আসার সময় পিচিটার জন্য আইসক্রিম নিয়ে আসলাম। তারপর আঙ্কেলদের রুমে গেলাম, আর পিচিটাকে আইসক্রিমগুলো দিলাম। তখন পিচিটা যে বলল, সেটা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। আপনাদেরও শুনতে ইচ্ছে করছে তাই না? পিচিটা কি বলেছে? আইসক্রিমটা দেওয়ার পর পিচিটা বলল, আমার সিনিয়র বর বিয়ের পর আমাকে এইভাবে প্রথম আইসক্রিম এনে দেবে, ঠিক আছে? ঠিক আছে গো পিচ্ছি বউ। তখন আঙ্কেল আর আন্টি হাসতে লাগলো। তখন আমি গতকাল নেওয়া টাকাগুলো আঙ্কেলকে ফিরিয়ে দিলাম, আর আন্টি বলতে লাগলো, আজকে না খেয়ে একদম যেতে পারবে না। তখন আর কি বসে পড়লাম তাদের বাসায়। এমনিতে শরীরটা ক্লান্ত। তারপর তাদের বাসা থেকে খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম, আর শুয়ে দিলাম এক ঘুম। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি সজীব কল দিয়েছে, আর কল দেখে তো আমি অবাক হয়ে গেলাম। সে কেন আমাকে কল দিল? ফোনটা রিসিভ করলাম। ও বাস থেকে সজীব বলতে লাগলো, কনগ্রাচুলেশন বন্ধু, নতুন চাকরি পেলি। ধন্যবাদ, কিন্তু তোকে কে বললো? শুনেছি তো। আয় আমার বাসায় আয়, তোর ভাবি খুব ভালো রান্না করে, দুই বন্ধু মিলে একসাথে বসে খাবো। ধন্যবাদ বন্ধু বলার জন্য। আমি আসতে পারবো না, তোর সাথে পরে কথা বলবো, এখন আমার একটু কাজ আছে। এটা বলে কলটা কেটে দিলাম। গতকালও যখন আমার চাকরি ছিল না, 500 টাকা চেয়েছিলাম, কিন্তু ও বলেছিল ওর কাছে নেই। বিয়ের কিছুদিন পর বলেছিলাম, বন্ধু ভাবির সাথে পরিচয়টা তো করিয়ে দিলি না। সে বলেছিল সে অন্য ছেলেদের সাথে কথা বলে না। আর আজ যখন আমার একটা চাকরি হয়েছে, আমি যখন আর বেকার নেই, তখন সে বলতে লাগলো তার বউ ভালো রান্না করে, আর আমাকে সে খাবার খেতে দাওয়াত দিচ্ছে। কি সুন্দর মানুষের নিয়ম নীতি। টাকা থাকলে মূল্য আছে, আর না থাকলে তুই কে রে বাবা। যাই হোক, এরকম মানুষ থেকে যতটা দূরে থাকা যায় ততটাই নিজের জন্য মঙ্গল। তখন বিছানা থেকে উঠে বাইরে আসলাম, আর একটু ঘোরাঘুরি করে আবারও রুমে ফেরত আসলাম। কিন্তু মনটা ভালো লাগছে না, তাই মোবাইলটা হাতে নিয়ে ছাদে চলে গেলাম। মেসেঞ্জারে ঢুকলাম, তারপর মেসেজের কিছু রিপ্লাই দিতে লাগলাম। তখনই শিলা মেসেজ দিল। শিলাও আমার পাঠিকা, তবে তার সাথে আমার ভালো একটা সম্পর্ক। শিলা বলতে লাগলো, কি করো রাফি? পায়ের ওপর ঠ্যাং তুলে মাথায় বালিশ দিয়ে বসে আছি। শিলা একটা হাসির ইমোজি দিয়ে বলল, সাধারণত মাথার নিচে বালিশ থাকে, আর তুমি তো দেখি মাথার উপরে নিয়ে বসে আছো, কারণ জানতে পারি? কারণ একটাই, যদি চুল পড়ে যায়। কি? চুল পড়ে যাবে, কিন্তু সেটা কি করে? ফ্যানের বাতাসে। ও মাই গড, নিশ ফ্যানের বাতাসে চুল পড়ে যাবে, সেই জন্য মাথায় বালিশ দিয়ে ফ্যানের নিচে বসে আছো? তুমি তো আসলেই খুব মজার একটা মানুষ। মনটা খারাপ ছিল, তোমার এই কথাগুলো শুনে ভালো হয়ে গেল। মন আমার খারাপ ছিল, তাই একটু ফান করলাম। আমি ছাদে দাঁড়িয়ে আছি, আর আমার প্রিয় গানটা শুনছি। আমি জানি কোনো একদিন কোনো নতুন এক ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে। গানটা আমারও বেশ ভালো লাগে। তারপর তার সাথে আরো কিছু সময় চ্যাট করলাম। তারপর আবার রুমে চলে আসলাম। রুমে এসে কিছু রান্না করলাম, পরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ফোনে অ্যালার্ম দিয়ে রাখলাম, সকাল সকাল উঠতে হবে, তাই তো ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম। ভোরে বাইরে হাঁটাহাঁটি করার ফিলিংসটাই আলাদা। পাখির কিচিরমিচির শব্দ শুনতে বেশ ভালোই লাগে। শরীর মন দুটোই ভালো হয়ে যায় এই প্রকৃতির কাছে। তারপর কিছু রান্না করে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য একটা রিক্সা খুঁজতে লাগলাম। এই সকালে এই ব্যস্ত শহরে সবাই নিজের কর্মস্থলে ছুটতে ব্যস্ত। যদি লেট হয়ে যায় তাহলে বসের ঝাড়ি। আমিও দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। হঠাৎ একটা রিক্সা এসে দাঁড়ালো আমার পাশে। তাকে দেখি ঈশা আছে রিক্সাতে। আরে মিস্টার রাফি, এখানে দাঁড়িয়ে আছেন যে, অফিসে যাবেন না? সেজন্যই তো দাঁড়িয়ে আছি। দেখেন কি একটা অবস্থা।
একটা রিক্সাও পাচ্ছি না। এত সহজে পাওয়া যাবে না, এক কাজ করেন, আমার সাথে চলেন, এক জায়গায় তো যাব। আরে না, আপনি যান, আমি একটা রিক্সা ঠিক পেয়ে যাব। ঠিক আছে, প্রথম দিন লেট করে বসের হাতে ঝাড়ি খেতে চাইলে আমার কি, হে মামা জানতো। তখন আর কি, উঠে পড়লাম রিক্সাতে। তবে এত ছোট রিক্সায় একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। হয়তো ঈশা বুঝতে পারছে আর মিটিমিটি করে হাসছে। এই যে মিস্টার রাফি, সাইড দিয়ে পড়ে গেলে পরে ডাক্তারের কাছে নিয়ে যাবে কে শুনি? না না, ঠিক আছে আমি মিস ঈশা। তবে একটা জিনিস ভাবছি জানেন, এ লেখাপড়া করে চাকরির জন্য কত কষ্ট করতে হয়। আর যদি রিক্সার উপর পিএইচডি করতাম তাহলে আজ স্বাধীনভাবে রিক্সা চালাতে পারতাম। রিস্কার ওপর পিএইচডি করতে কখনো শুনি নাই তো। এটা বলে ঈশা হাসতে লাগলো আর বলল, এটা কিভাবে? সেটা আপনার মাথায় ঢুকবে না। আর আমরা এসে পড়েছি, নামবেন না? তখন ঈশা নামলো, ভাড়াটা আমি দিলাম। তবে ঈশা দিতে চাইলে আমি না করলাম আর বললাম, আপনি না হয় অন্য একদিন দিবেন। কেন, আরও একসাথে রিস্কাতে করে আসার ইচ্ছা আছে নাকি? মানে কখনো আসলে দিয়ে দেবেন, এখন চলেন। তারপর হাঁটতে লাগলাম অফিসের ভিতরে যাওয়ার জন্য। তখন ঈশা বলতে লাগলো, আপনি কিন্তু বেশ মজার মানুষ, আর আমরা কিন্তু প্রায় সেম বয়সেরই হব, তাই আমাদের ভিতরে আপনি তা মানায় না। এমন সময় দেখলাম সামনে নূপুর ম্যাম দাঁড়িয়ে আছে। ওকে দেখে বললাম, ঈশা আমরা এসব বিষয়ে পরে কথা বলতে পারবো? তখন একটু তাড়াতাড়ি হেঁটে রুমের ভিতর চলে আসলাম। ঈশা তার ডেস্কে চলে গেল আর তাকে একজন কাজ বুঝিয়ে দিল। আর আমাকে বলা হলো বসের রুমে যেতে। তখন আমি বসের রুমে গেলাম, অনুমতি নিয়ে ভেতরে ঢুকলাম। নূপুর ম্যাম মানে বস বলতে লাগলো, মিস্টার রাফি, এটা কোনো প্রেম করার জায়গা না, এখানে অফিসের রুলস ফলো করতে হবে। আর আপনি হলেন আমার পিএ, আপনি আমার পরে অফিসে আসেন, এগুলো কেমন? হ্যাঁ, কোনো কমন সেন্স কি আপনার নেই নাকি? নাকি মেয়ে দেখলে সব কিছু ভুলে যান? সরি ম্যাম, আমার জানা ছিল না, এরপর থেকে হবে না। মনে থাকে জানো। আর এই ল্যাপটপটা অফিসে কাজের জন্য আপনাকে দেওয়া হয়েছে, তবে এটাতে মেয়েদের সাথে মেসেঞ্জারে লাইন মারার জন্য না। জি ম্যাম। এখন চলেন আমার সাথে। ম্যাম কোথায় যেতে হবে? সেগুলো কি আপনার কাছে আমার কৈফিয়ত দিতে হবে নাকি? সরি ম্যাম। তখন আমি একটা ফাইল নিয়ে নূপুরের পিছু পিছু যেতে লাগলাম। তারপর নূপুর গাড়িতে উঠে বসলো। আমি উঠতে যাব, তখনই নূপুর বলল, এই, আপনি আমার সাথে পিছে কেন বসেছেন? চরিত্রটাকে এখনো ঠিক করতে পারেন নাই? সরি ম্যাম। তখন আমি সামনে গিয়ে বসলাম। গাড়ি চলতে লাগলো। গন্তব্য কোথায় তা জানি না। একটু পর অনেক বড় একটা বিল্ডিংয়ের কাছে এসে গাড়িটা ব্রেক করলো। তখন নূপুর বলতে লাগলো, এই যে দেখছেন এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেটা আমাদের। এখানে একটা নাইট ক্লাব তৈরি করব। আমার শরীরটা ভালো লাগছে না, আপনি ভেতরে যান, কাজগুলো দেখে আসবেন আর হিসাবগুলো ঠিকঠাকভাবে করবেন। আর এই নেন, এই চেকে আমার সাইন করা আছে, ওদের যত টাকা লাগে লিখে দিয়ে আসবেন। তবে 2 ঘন্টার মধ্যে অফিসে থাকবেন। আর আমি ভিতরে যেতে লাগলাম। ভিতরে গিয়ে নিজের পরিচয়টা দিলাম যে আমি নূপুর ম্যামের অ্যাসিস্ট্যান্ট। তখন আমি তাদের কাছে কাজের হিসাব চাইলাম। তারা আমাকে একটা ফাইল এনে দিল। আমি দেখতে লাগলাম সেগুলো, কিন্তু এগুলো দেখে আমার চোখ কপাল উঠে গেল। এখানে তো আমি দেখি সব চুরি হচ্ছে। প্রতি বস্তা সিমেন্টের মূল্য দেওয়া 800 টাকা, কিন্তু এত টাকা তো এক বস্তা সিমেন্টে না। সব কিছুতেই এখানে দাম বেশি লেখা, প্রায় 30 লাখ টাকা হয়তো চিটিং হয়ে গেছে এখানে। তখন আমি বলতে লাগলাম, এখানে তো সব কিছুতেই চিটিং দেখছি, সব কাগজগুলো এখানে এনে আমাকে দেন। ওখানে একজন বলল, ভাই আগের কাজগুলো তো সব চেক করা হয়েছে। আপনাকে যেটা বলছি সেটা করেন। তখন লোকটা আরও ফাইল নিয়ে আসলো। ওগুলো দেখে আমি আরও চমকে গেলাম। এত চুরি করা হচ্ছে এখানে, সেটা না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। তখন ওখানে থাকা একজন ইঞ্জিনিয়ার একজনকে কল দিল আর বলতে লাগলো, ভাই সর্বনাশ হয়ে যাচ্ছে, ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট এসে আমাদের সব চুরি ধরে ফেলেছে, এখন কি করব? ওকে আমি দেখছি। তখন কলটা কেটে দিল লোকটা। আর এদিকে নূপুর অফিসে এসে বসে আছে আর ভাবছে কি করে আমাকে সাহায্য করতে পারবে। এসব ভাবনায় বিভোর নূপুর। হঠাৎ তার ফোনটা বাজতে লাগলো। তাকে দেখে রকি কল দিয়েছে। তখন নূপুর কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, রকি, তুমি কোথায়? আমি আছি একটা কাজে। আচ্ছা, তুমি ওই ক্লাবে কাকে পাঠিয়েছো? ও, সেখানে আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছি। তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। যেখানে কিছু টাকা প্যাচ আছে, তুমি ওই অ্যাসিস্ট্যান্টকে বলো চলে আসতে, আমি পরে সেগুলো দেখব। কত টাকার মতন প্যাচ সেখানে? আরে অল্প কয়টা টাকার, আর তাকে বলো সেখানে টাকার চেক দিয়ে আসতে, টাকার জন্য কাজ বন্ধ আসে। আচ্ছা ঠিক আছে। তখন নূপুর আমাকে কল দিল। আমি ম্যামের কল দেখে রিসিভ করলাম আর বলতে লাগলাম, ম্যাম এখানে টাকার অনেক প্যাচ আছে,
যদি এগুলো আপনি একটু দেখতেন। রাফি, আপনি ওখানে টাকার চেকটা দিয়ে তাড়াতাড়ি অফিসে আসেন। আর এত সময় কেন লাগলো? কিন্তু ম্যাম। আপনি এত বেশি কেন বোঝেন? যেটা বলছি সেটা করেন। তখন আমি চেক দিয়ে সেখান থেকে চলে আসতে লাগলাম। একটা বাসে উঠে সোজা অফিসে আসলাম। ম্যাম বলেছিল 1 ঘন্টার বেশি সময় যাতে না যায়, কিন্তু আমার তো প্রায় 2 ঘন্টার বেশি সময় চলে গেছে। তাড়াতাড়ি করে অফিসে এসে বসের রুমে গেলাম। তখন বস মানে নূপুর বলতে লাগলো, এভাবে কাজ করলে কি অফিস চলবে নাকি? হ্যাঁ, আপনাকে আমি টাইম দিয়েছিলাম 1 ঘন্টা সেই কাজটা শেষ করার জন্য, আর এখন 3 ঘন্টা হয়ে গেল সেই কাজটা শেষ করতে। অফিসটা কি আপনার বাপের মনে হচ্ছে? তার এই কথাটা শুনে মাথাটা নিচু করে ফেললাম। কি বলবো আমি? আসলে ম্যাম, যেখানে কাগজগুলো দেখতে গিয়ে এতটা সময় লেগে গেল, অনেকটা টাকার প্যাচ আছে সেখানে। ব্যাস, এত অজুহাত শুনতে চাই না আমি। আপনাকে বেতন দেওয়া হয় তাই এখানে কাজ করতে হবে। এখন যান, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসেন ব্যবস্থা করে। চাচা কোথায় গেলেন? উনি একটু ছুটিতে গেছেন, আপনি গিয়ে কফি বানিয়ে নিয়ে আসেন। আমি কফি নিয়ে আসবো? তাহলে কে আনবে শুনি? এখানে তো আর কাউকে দেখছি না, আর আপনি হলেন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এইসব বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। তখন আমি কফি বানাতে গেলাম। জানি এই কাজটা আমাকে অপমান করার জন্য করেছে নূপুর, কিন্তু কি করব, চাকরি করতে হলে কাজগুলো করতে হবে। যখন কফি বানাতে যাচ্ছি, হঠাৎ সামনে ঈশা পড়লো আর বলতে লাগলো, আরে রাফি, কোথাও যাচ্ছ নাকি? না, এই একটু কফি বানাতে যাচ্ছি ম্যামের জন্য। কেন, এখানে পিয়ন নেই নাকি? একজন চাচাতো ছিল। উনি একটু বাসায় গেছেন, আর ম্যাম কফি খাবে তাই বানাতে যাচ্ছি। বা, বেশ ভালো। যাও, সুন্দরী একটা বস পাইছো। লাইন মেরো না, শুনেছি ম্যাম মেয়ের বিয়ে ঠিক আছে। হতে পারে, তাতে আমার কি। আচ্ছা, আমি এখন যাই। তখন কফি বানাতে লাগলাম আর ভাবতে লাগলাম, ম্যাম তাহলে এখনো বিয়ে করেনি। তখন কফি বানিয়ে ম্যামের রুমে আসলাম আর কফিটা দিলাম। তখন ম্যাম বলল, আপনি এই ফাইলগুলো চেক করুন, সমস্যা থাকলে বলবেন। ম্যাম কফিটা মুখে দিল আর সাথে সাথে মাটিতে ফেলে দিল, মুখ থেকে ওয়াক্ত করে ফেলে দিল। আমি বলতে লাগলাম, ম্যাম কি হলো, কোনো সমস্যা নাকি? এই, কফিতে চিনি দাস নেই কেন? হ্যাঁ, আসলে আপনি তো কফিতে চিনি কম খান, তাই কম দিয়েছি। তোকে কে বললো আমি কফিতে চিনি কম খাই? হ্যাঁ, আমি জানবো না তো কে জানবে? 3 বছর একসাথে বসে কফি খেয়েছি। মুখ ফসকে কথাটা বলে ফেললাম, আর যা হওয়ার তাই হলো। ঠাস ঠাস করে 2টা চড় মারলো আর বলতে লাগলো, তোকে কতবার মানা করেছি এই কথাটা না বলতে, আর আমার মুখে মুখে তর্ক করছিস। জানিস আমি তোর ঠিক কি করতে পারি? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি ভাবতে পারিনি নূপুর এরকম একটা কাজ করবে। চোখ দিয়ে পানি চলে আসলো। কি আর বলবো, আমি বুঝে উঠতে পারছি না। তখন নূপুর আবার বলতে লাগলো, এগুলো পরিষ্কার কর আর আমার জন্য আবার কফি বানিয়ে নিয়ে আয়। আমি মাটিতে 2 হাঁটু রেখে ওগুলো পরিষ্কার করতে লাগলাম। আমাদের মতো গরিবদের এভাবে অপমান করছে। তারপর ময়লাগুলো পরিষ্কার করে বাইরে আসলাম আর এসে দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে। এখানে হয়তো মজা নিচ্ছিল। তারপর আবারও কফি বানিয়ে নিয়ে আসলাম আর এসে দেখি নূপুর বসে আছে। তখন কফিটা না সামনে দিয়ে মাথা নিচু করে আমার কাজে মনোযোগ দিলাম। আর এদিকে নূপুর মনে মনে সেই খুশি আর ভাবতে লাগলো, দেখতে থাক রাফি, আমি তোর ঠিক কি অবস্থা করি। আমাকে কষ্ট দিয়েছিলি তাই না? এখন বুঝবি মজা, আমি কতটা খারাপ হতে পারি। ফাইলগুলো চেক করতে লাগলাম। হঠাৎ একটা ফাইলে একটু সমস্যা পেলাম, কিছু টাকার হিসেবে ভুল। তখন আমি নূপুর ম্যামকে বললাম, ম্যাম এটা একটু দেখেন। তখন নূপুর সেটা দেখতে লাগলো আর আমি আবার কাজে মনোযোগ দিলাম। তখন নূপুর বলতে লাগলো, মিস্টার আশিফকে ডেকে আমার রুমে পাঠিয়ে দেন আর আপনি গিয়ে লাঞ্চ করে আসেন। আর আমি এখন বাসায় চলে যাব, একটু পর এখানে কিছু ফাইল আসবে, সেগুলো বাসায় নিয়ে চেক করবেন। আগামীকাল আবার অফিসে নিয়ে আসবেন। জি ম্যাম। এটা বলে আমি রুম থেকে চলে আসলাম আর খাবার খাওয়ার জন্য বাইরে যাচ্ছি। হঠাৎ সামনে ঈশা পড়ল আর বলতে লাগলো, আরে রাফি, যে লাঞ্চ করতে যাচ্ছ নাকি? আপনি যাবেন নাকি? তাহলে চলো আমরা একসাথে লাঞ্চ করে আসি। তারপর আমি আর ঈশা একসাথে যেতে লাগলাম। তখন আমি ঈশাকে বলতে লাগলাম, ঢাকায় আসার কতদিন হলো? ভালো। তোমার কি আর ভাই বোন নেই নাকি? না মানে পরিবারে কে কে আছে? আসলে আমার পরিবার বলতে শুধু বাবা আর মা আছে। কেন, তোমার ভাই বোন নেই? একটা ভাই ছিল, আমার বড় মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা। পরিবারের হাল ধরতে গিয়ে ভাইয়া বিদেশে পাড়ি জমায়, কিন্তু যাওয়ার 1 মাস পর থেকে ওর সাথে আমাদের সমস্ত কন্ট্রাক্ট বন্ধ হয়ে যায়। অনেক খুঁজেছি তাকে, পুলিশ কমপ্লেন থেকে শুরু করে যে পাঠিয়েছে সবাই চেষ্টা করেছে, কিন্তু তার কোনো খোঁজ পাই নাই। জানি না
আদৌ বেঁচে আছে কিনা। এটা বলে আমার দিকে তাকায়। স্পষ্ট দেখতে পারলাম তার চোখে পানি। এটাই হয়তো ভাই বোনের ভালোবাসা। সরি, আসলে আমার এসব বলা ঠিক হয়নি। না না, ঠিক আছে। তারপর ঈশা খাবার অর্ডার দিল আর দুজনে খাবার খেলাম। অবশ্য বিলটা ঈশা দিয়েছে, আমি দিতে চাইলে বলে অন্যদিন বিল দিতে। তারপর আবারও অফিসে চলে আসলাম। ম্যাম চলে গেছে, আমি আমার মতো কাজ করতে লাগলাম। কিছু সময় পর কয়েকটা মোটা মোটা ফাইল আসলো, সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে লাগলাম। হঠাৎ মনে হলো সেই দিনগুলোর কথা। তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। নূপুরের আজকে কলেজে প্রথম দিন, আর এদিকে আমি আর আমার কিছু বন্ধু মিলে বসে আছি। হঠাৎ একটা মেয়েকে দেখলাম খোলা চুলে মিষ্টি হাসিতে হেঁটে যাচ্ছে। তাকে দেখে মনের মধ্যে অজানা ফিলিংস তৈরি হলো। সেদিন বাসায় গিয়ে শুধু একটা কথাই মাথায় আসছিল, আর সেটা হলো কে এই মেয়েটা। রাতে ভালো করে ঘুমোতে পারিনি, শুধু এই মেয়েটার মিষ্টি হাসিটা চোখের সামনে চলে আসে। পরদিন কলেজে গেলাম আর ওকে দেখে সোজা ওর সামনে গিয়ে বলতে লাগলাম, দেখেন মিস, আপনি কে আমি তা জানি না বা আপনাকে চিনিও না। গতকাল আপনাকে আমি প্রথম দেখেছিলাম, খোলা চুলে, মুখে মিষ্টি হাসি। আপনাকে দেখার পর থেকে মনের মধ্যে এক অন্যরকম ফিলিংস কাজ করছে। জানি না এটা কেন হচ্ছে। সারা রাত শুধু আপনার ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। জানি না এটাকে কী বলে, তবে আমার এটা বলা উচিত, তাই বলে দিলাম। এটা বলে আমি চলে আসলাম। আর এদিকে নূপুরের সাথে থাকা মেয়েগুলো বলতে লাগলো, তা মনে হয় পাগল একটা ছেলে, না হলে এসব কে বলে। কিন্তু নূপুর ভাবছে অন্য কিছু। ঠিক পরের দিন আমি গাছের নিচে বসে আছি, হঠাৎ নূপুর আসলো আর বলতে লাগলো, এই ছেলে এদিকে আসো। ওকে দেখে তো আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, আমাকে কেন ডাকছে। তখন ভয় ভয়ের কাছে গেলাম। তখন নূপুর বলতে লাগলো, আজকে কি আমাকে ভেবে রাতে ঘুম হয় নাই নাকি? স্বপ্নে এসেছিলেন, তবে আবার হারিয়েও গিয়েছিলেন। কেন, স্বপ্নে ধরে রাখতে পারেন নাই? কি করে রাখবো, চলে গিয়েছিলেন যে। তারপর নূপুর একটা হাসি দিয়ে চলে গেল, আর আমি সেখানে দাঁড়িয়েছিলাম। নূপুর প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করতো আজকে আমার স্বপ্নে সে এসেছিল কিনা, আর আমিও বলতাম। পরে নূপুর এসে চলে যেত। বুঝতাম না এটা কি সে মজা করছে নাকি অন্য কিছু। এভাবে প্রায় 1 মাস কেটে গেল এবং সে আগের মতো একই কাজ করতো নূপুর। একদিন এসে আবারও জিজ্ঞাসা করলো আজকে আমার ভাবনায় সে এসেছিল কিনা। তখন আমি বলেছিলাম না, আজকে আমার স্বপ্নে বা ভাবনাতে আপনি ছিলেন না। নিশ্চয়ই আমার থেকে সুন্দরী কোনো মেয়েকে দেখেছেন আর তাই তাকে নিয়েই ভাবছিস। তার এই কথাটা শুনে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। তখন আমি বললাম, আমার কাছে আপনার থেকে সুন্দরী কোনো মেয়েই হয় না। আমাকে ভালোবাসেন নাকি? জানি না ভালোবাসা কাকে বলে, কখনো এই রোগটা আমার হয়নি। তবে আপনাকে নিয়ে ভাবতে বেশ ভালোই লাগে। মনে হয় সারা জীবন আপনাকে নিয়ে ভেবে যাই। আগামীকাল বিকালে এই পার্কে আসবেন। এটা বলেই নূপুর চলে গেল। আমি কি আনন্দিত হব নাকি অন্য কিছু বুঝলাম না। আমাকে তার সাথে দেখা করতে বললো সে। এরপর বাসায় চলে আসলাম, আর পরদিন আমি একটা নীল কালারের পাঞ্জাবি পরে চলে গেলাম। সেই মেয়েটার দেওয়া ঠিকানা অনুযায়ী সে পার্কে। আদৌ নীল কালারের পাঞ্জাবি হয় কিনা আমার জানা নেই। তখন ওখানে গিয়ে একটা দোলনায় বসে আছি, কিন্তু মেয়েটার আসার কোনো নামই নেই। জানি না মেয়েটা আমাকে বোকা বানালো নাকি। এভাবে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, তবুও সে আসলো না। তখন বুঝলাম হয়তো আমাকে বোকা বানিয়ে মজা নিয়েছে। তারপর আমি বাসায় চলে আসলাম, আর পরদিন কলেজে গিয়ে বসে আছি। তখন নূপুর আসলো আর বলতে লাগলো, কি মিস্টার, গতকাল গিয়েছিলেন সেখানে? গিয়েছিলাম, কিন্তু এই মানুষটা তার কথা রাখেনি। অপেক্ষা করে আমি রাতে বাসায় চলে এসেছি। মিথ্যা বলবে না, সন্ধ্যায় তুমি বাসায় চলে গেছো। কি, তুমি জানলে কি করে? কারণ আমি তোমার আগে সেখানে গিয়েছি, আর তোমার সামনে যে গাড়িটা ছিল সেটাতে আমি বসেছিলাম। তাহলে আসলে না? ও, হয়তো আমাকে দেখতে ভালো লাগছিল না। আসি নাই কারণ আমি দেখতে চেয়েছি আমি না আসলে বা আমার জন্য কতটা সময় অপেক্ষা করতে পারো। তো কি দেখলে? তুমি তো ফেল করলে। ও, আসলে অপেক্ষা করতে আমার তেমন ভালো লাগে না, তবে তুমি বলেছিলে তাই বসে থাকতে ভালো লাগছিল। সবার সামনে ভালোবাসি বলতে পারবে? কি বলছেন এগুলো? এসব আমার দ্বারা হবে না। আর আমি কেন আপনাকে ভালোবাসি বলতে যাব? তখন দেখি নূপুরি বলতে লাগলো, এই সবাই এদিকে আসো, রাফি আজকে আমাকে প্রপোজ করবে। এমন সময় দেখি কলেজে সবাই চলে আসছে। এগুলো দেখে তো আমি অবাক, আবার ভয় পাচ্ছি যদি আবার আমাকে অপমান করে তখন। দেখো নূপুর, আমি খুব গরিব, এসব আমার দ্বারা হবে না। আমি ভালোবাসায় ধনী গরিব বুঝি না, তবে আমাকে সত্যি ভালোবাসতে হবে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, শুধু ভাবতে ভালো লাগে, তোমাকে দেখতে ইচ্ছে করে। একদিন না দেখলে মনে হয় কত বছর হলো তোমাকে দেখি না। আরে পাগল, এটা কি ভালোবাসা বলে? এখন আমাকে বলবে কি না? না, এটা আমার দ্বারা সম্ভব নয়। তবে রে, এখন বলবি নাকি এটা দিয়ে মারবো? ওরে পাগলামিগুলো দেখে আমি খুব ভয় পেয়ে যাই, আর ভাবতে লাগি
এত সুন্দর একটা মেয়ে আমার মতো ছেলেকে ভালোবাসে, তাতে আমি বাসলে ক্ষতি কি? এ মানে লাঠিটা কি ফেলে দিলে হয় না? না হয় না, তাড়াতাড়ি বল, নয়তো একটা মারবো মাথায়। দেখলেন পাঠক পাঠিকারা কেমন গন্ডি মাইয়া? তারপর আর কি, 2 হাঁটু মাটিতে ফেলে তার সামনে হাত বাড়ালাম, কিন্তু হাতে তো কিছু নেই। তখন পকেটে হাত দিলাম, একটা কলম পেলাম, আর সেটাই তার সামনে দিয়ে বলতে লাগলাম, আমি তোমার খোলা চুলে মিষ্টি হাসিটাকে ভালোবাসি, আর সারা জীবন তোমার ওই হাসিটা দেখতে চাই। শালা আমার হাসিকে পছন্দ করে, আমাকে না। আরে হাসিটা কার? তোমারই তো নাকি? সেসব না হয় বুঝলাম, কিন্তু এই একটা কলম দিয়ে কেউ কাউকে প্রপোজ করে সেটা আজ প্রথম দেখলাম। এটা ইউনিক টাইপের প্রপোজ। আর সময় দিয়েছো কই যে ফুল আনবো? আর পা ব্যথা করছে কিন্তু। তখন নূপুর হাতটা বাড়িয়ে কলমটা নিল আর আমাকে তুললো। পরে যা হয় তাই হলো, ও বুকে আসলো আর কি। তারপর আমরা ক্লাসে চলে আসি, শুরু হয় আমাদের নতুন একটা জীবন। নূপুর সুন্দর হতে কলেজে সব ছেলেরা তাকে পছন্দ করত, এমনকি বড় ভাইরাও। সারা কলেজে আমাদের মতো জুটি একটাও ছিল না, কোনো কমতি ছিল না আমাদের ভালোবাসার। এসব ভাবছি শুয়ে শুয়ে, আর চোখ দিয়ে পানি পড়ছে। যে মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসছিল, সে আজ আমাকে এভাবে চড় মারল। আপনারা হয়তো আমাকে দোষ দেবেন, কেন আমি ওকে ঠকিয়েছি। এসব গল্পের সাথে থাকলে আস্তে আস্তে সবই জানতে পারবেন। তখন বিছানা থেকে উঠে অষ্টমীকে ফ্রেশ হয়ে আসলাম। তখন ফোনটা বাজতে লাগলো, দেখি আম্মু কল দিয়েছে। কিরে বাবা, কেমন আছিস? এই তো আম্মু, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। এই জান্নাত তোর সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে। দাও ওকে। ভাইয়া তুমি কেমন আছো গো? আর বাসায় কবে আসবে? আমি ভালো আছি রে, তোর কি অবস্থা? আর বাসায় তখন আসতে পারবো না, নতুন চাকরি পেয়েছি, ছুটি দিবে না রে। আম্মুর কাছে কিছু টাকা পাঠিয়েছি, তোকে জামা কিনে দিতে বলবো। আর পড়াশোনা কিন্তু ভালো করে করতে হবে। ভাইয়া। তারপর সবার সাথে কথা বললাম, আব্বুর সাথেও কথা বলে শেষ করে বাইরে গিয়ে একটু কেনাকাটা করে বাসায় চলে আসলাম। রাতে একটু গল্প লিখে সেই ফাইলগুলো নিয়ে বসলাম আর চেক করতে লাগলাম। ফাইলগুলো চেক করতে করতে রাত 12টা বেজে গেল। আমি জানি আমাকে কষ্ট দেওয়ার জন্য নূপুর এতগুলো ফাইল আমাকে দিয়েছে, কিন্তু কি করব, কাজ তো করতে হবে, না হলে আবার কি বলে কে জানে। তারপর কাজগুলো শেষ করে শুয়ে বললাম। রাত জাগার কারণে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি, সময় খুব কম, তাই আর রান্না করলাম না। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, একটা রিক্সা নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। কিন্তু তখন পড়লাম আরেক সমস্যায়, রাস্তায় জ্যামে এগোতেই পারছে না রিক্সা। ঢাকা শহরের জ্যাম বলে কথা, অনেক সময় পর জ্যাম ছুটলো আর অফিসে যেতে 20 মিনিট লেট হয়ে গেল। তারপর অফিসে যেতে একজন বলতে লাগলো, ভাই অফিস লেট করে আসলেন, ম্যাম তো রেগে আছে। ভাই রাস্তায় তো প্রচুর জ্যাম, কি করব বলেন? ওইটা ম্যামকে গিয়ে বলেন আর তাড়াতাড়ি যান। তখন এক প্রকার দৌড়ে আসলাম ম্যামের রুমের সামনে। অনুমতি নিয়ে ভেতরে আসতে ম্যাম বলতে লাগলো, কি মিস্টার, এখন কয়টা বাজে? ম্যাম 9:30 বাজে। আপনার অফিসে আসার সময় কয়টায়? ম্যাম 9টায়। কত মিনিট লেট হলো? ম্যাম 30 মিনিট। কথাটা বলে মাথাটা নিচু করে ফেললাম। তখন উপর বলতে লাগলো, এই এটা কি তোর বাবার কোম্পানি মনে হয়, যখন ইচ্ছা আসবি আবার ইচ্ছা হলে চলে যাবি? সরি ম্যাম, গতকালের ফাইলগুলো তৈরি করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই একটু উঠতে সমস্যা হয়েছে। এত অজুহাত আমি শুনতে চাচ্ছি না, আমি আগেই রুলসগুলো বলে দিয়েছিলাম, আর দ্বিতীয় দিন সব ভুলে গেছিস? সরি ম্যাম, আর হবে না, এখন থেকে ঠিক টাইমে আসার চেষ্টা করব। কই ফাইলগুলো দেন, এদিকে দেখি কি করলেন। তখন আমি হাতের দিকে তাকিয়ে দেখি ফাইলগুলো নেই। আর তখনই মনে পড়লো, আরে মনের বলে তো ফাইলগুলো বাসায় রেখে এসেছি। না জানি এটা বললে নূপুর আমাকে কি বলবে। তখন আমি বললাম, ম্যাম আরও একটা কাজ ভুল করে ফেলেছি, তাড়াহুড়ো করতে গিয়ে ফাইলগুলো বাসায় রেখে চলে এসেছি। হোয়াট? আপনার কোনো কমন সেন্স নাই নাকি? একটা কাজ ঠিক মতো করতে পারিস না? 10 মিনিটের মধ্যে ফাইলগুলো আমার হাতে চাই, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। কিন্তু ম্যাম 10 মিনিটে তো এই কাজটা করা সম্ভব না, বাসায় যেতে মিনিমাম 15 মিনিট লাগে। সেটা আমি জানি না। তখন আর কি দৌড়ে বাইরে আসলাম, আর একটা বড় ভাইকে বললাম, ভাই আপনার বাইকটা একটু দেওয়া যাবে, একটু বাসায় গিয়ে ফাইলগুলো নিয়ে আসতাম। ভাই নিয়ে যান, কিন্তু একটু আস্তে চালাবেন, নতুন কিনলাম বাইকটা। আপনারা এখন ইয়াং বয়সের ছেলে, রক্ত গরম থাকে, আর বাইক পেলে তো কথাই নাই। ঠিক আছে ভাই। তখন বাইকটা নিয়ে বাসায় যেতে লাগলাম, সময় হাতে কম, তাই অনেক স্পিডে চালাতে লাগলাম। বাসার সামনে গিয়ে দেখি আরেক ঝামেলা। ওই এলাকার বড় ভাই মাসুদ আমাকে দেখে বলতে লাগলো, এই রাফি দাঁড়া দাঁড়াও। তখন বাইকটা থামিয়ে বলতে লাগলাম, ভাই এখন আমার হাতে 1 মিনিটও সময় নেই, কিছু মনে করবেন না প্লিজ, জব করলে যা হয় আর কি, আপনার সাথে আমি বিকেলে দেখা করব ভাই। আরে কয়েকটা কথা তো শুনে যাও।
ভাই একদম বিকেলে সব কথা শুনবো। তখন বাইকটা রেখে রুমে গেলাম আর ফাইলগুলো নিয়ে আবারও চালাতে লাগলাম। তারপর অফিস এসে তাড়াতাড়ি ফাইলগুলো ম্যামকে দিলাম। তখন ম্যাম বলতে লাগলো, কেমন লাগলো মিস্টার রাফি? আমি কিছু বললাম না, জানি আমাকে কষ্ট দেওয়ার জন্যই ম্যাম এত কিছু করেছে। তখন ম্যামের ফোনে একটা কল আসলো আর বলতে লাগলো, বাবু তুমি কোথায়? এখন তুমি জানো না তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। বুঝলাম কথাগুলো আমাকে শোনানোর জন্যই বলেছে, তাতে আমার কি। কথা বলে শেষ করে আমাকে বলতে লাগলো, জানেন মিস্টার রাফি, ছেলেটা একদম আমার জন্য পাগল। আমাকে অনেক ভালোবাসে, ওই চিটার বাটপারদের মতন না ছেলেটা। তখন আমি একটা হাসি দিয়ে বললাম, বেশ ভালো ম্যাম। তখন ম্যাম বলল, আমাদের আগামী শনিবার একটা প্রজেক্টের মিটিং আছে, আর তার ফাইলগুলো খুব ভালো করে তৈরি করতে হবে। এরা আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট। জি ম্যাম, ঠিক আছে। তারপর আমি ল্যাপটপে কাজ করতে লাগলাম। হঠাৎ নূপুর বলতে লাগলো, এখনো কি গল্প লেখেন নাকি? ইচ্ছেগুলো একদিন শেষ হয়ে গেছিল, এখন জাস্ট পাঠকদের জন্য কিছু লিখি। নূপুর কিছু বলল না, আমি আমার মতো কাজ করতে লাগলাম। হঠাৎ একজন আসলো আর বলতে লাগলো, ম্যাম আসতে পারি? তখন তিনি ভেতরে আসলো আর বলতে লাগলো, ম্যাম আমি একটা ডিজাইন বানিয়েছি, যদি দেখতেন মনে হয় এটা খুব ভালো হবে। আপনি এক কাজ করেন, এটা আপনি রাফির কাছে রেখে যান, আমি পরে দেখে নেব। তখন লোকটা আমার কাছে রেখেই চলে গেল। এভাবে লাঞ্চের সময় হয়ে গেল। আজকে আর ঈশার সাথে দেখা হলো না, তাই আমি একা লাঞ্চ করে চলে আসলাম। তারপর এভাবে অফিস করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে একটু বাইরে আসলাম। হঠাৎ মনে পড়লো মাসুদ ভাইয়ের কথা। উনি তো বলেছিলেন ওনার সাথে দেখা করতে। তখন ফোনটা হাতে নিয়ে মাসুদ ভাইয়ের নাম্বার খুঁজতে লাগলাম। তারপর কল দিলাম আর বলতে লাগলাম, ভাই আপনি কোথায়? সেই কখন থেকে আপনাকে বুঝতেছি। আরে রাফি, আমি একটু বাসায়, তুমি একটু চায়ের দোকানে বসো, আমি আসতেছি। তারপর আমি চায়ের দোকানে গিয়ে একটা সিগারেট নিলাম। আর একটু পর মাসুদ ভাই তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির। রাফি, কি অবস্থা তোমার? ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তা আমাকে খুঁজলেন, ব্যাপার কি? নির্বাচনে বেশি দিন নাই, তোমরা শিক্ষিত ছেলে এসে আমার সাথে কিছু পরামর্শ দেবে, কীভাবে প্রচারণা চালানো যায়, কি করলে ভালো হয়। তোমরা আসবে তো? আজকে রাতে আসো, সবাই আলোচনা করি। ভাই দেখতেই তো পাচ্ছেন কত চাপে আছি, আর আজকে সম্ভব না। আগামীকাল শুক্রবার, আগামীকাল একসাথে বসবো। ঠিক আছে, আগামীকাল সবাই ফ্রি থাকবে। তারপর মাসুদ ভাইয়ের সাথে আরও কিছু সময় কথা বললাম। তারপর বাসায় চলে আসলাম। রান্না করতে যাব, দেখি ফোনটা বাজতে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখি নূপুর ম্যামের ফোন। বুঝলাম না রাতে কেন আমাকে কল দিল। এত কিছু না ভেবে কলটা রিসিভ করলাম। সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, ম্যাম হঠাৎ কল দিলেন যে? তখন নূপুর ম্যাম বলতে লাগলো, মিস্টার রাফি, আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনাকে যখন ইচ্ছে কল দেওয়া যাবে। হ্যাঁ সেটা ঠিক, তা কেন কল দিলেন? আমাদের নতুন প্রজেক্টে নিয়ে কিছু কাজ করতে হবে, আপনি এক্ষুনি আমার বাসায় চলে আসেন। কিন্তু ম্যাম রাতে বাসায় যাব। তাড়াতাড়ি করে আসেন, কাজগুলো আজকেই শেষ করতে হবে। কিন্তু ম্যাম আমি তো আপনার বাসা চিনি না। আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি, তাড়াতাড়ি করে চলে আসেন। তারপর আর কি, রেডি হয়ে বের হয়ে পড়লাম। নূপুরের দেওয়া ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি অনেক বড় বাড়ি, গেটে দারোয়ান আছে। তখন সে আমাকে ঢুকতে দিচ্ছে না। তখন ম্যাম আমাকে বলল, আপনি দাঁড়ান, আমি আসছি। তারপর নূপুর ম্যাম আসলো আর আমাকে নিয়ে পড়ে গেল। ওর রুমে গেলাম। তখন নূপুর বলতে লাগলো, আজকে এই প্রজেক্টের কাজটা শেষ করতে হবে। জি ম্যাম। তারপর ল্যাপটপটা নিয়ে কাজে লেগে পড়লাম। ম্যাম তার কম্পিউটার নিয়ে কাজ করছে আর আমি আমার ল্যাপটপে। হঠাৎ ম্যামের ফোনে একটা কল আসলো আর ম্যাম বলতে লাগলো, রকি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। 2 দিন পর যে তোমার মামাতো বোনের বিয়েতে যেতে হবে সেটা মনে আছে? সেগুলো আমার মনে আছে। আচ্ছা এখন কাজ করতেছি, ফ্রি হয়ে কল দিব। এটা বলে নূপুর কল কেটে দিল আর বলতে লাগলো, দেখলেন রাফি, আমার হবু বর সম্পর্কে চাচাতো ভাই, পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। ছেলেটাও বেশ ভালো, একটা ব্যবসা আছে ওর, সামনে আমাদের বিয়ে। আর যেহেতু আপনি আমার অ্যাসিস্ট্যান্ট, বিয়ের সব আয়োজন কিন্তু আপনাকেই করতে হবে। জি ম্যাম, কেন নয়, খুব সুন্দর করে সাজাবো বাসা ইনশাল্লাহ। এই তোর কি একটু হিংসা হয় না? আর হবেই বা কেন, আমাকে তো কখনো ভালোই বাসিস নাই। ম্যাম 1 কাপ কফি হলে ভালো হতো না, মানে খুব ঘুম পাচ্ছিল তো। শালা আমি তোকে কি বলি আর সে আমাকে কি বলে। তখন নূপুর রাগে কফি আনতে চলে গেল আর আমি আবারও কাজে মনোযোগ দিলাম। একটু পর নূপুর কফি নিয়ে আসলো আর বলতে লাগলো, এই যে কফি। তারপর কফিটা নিয়ে খেয়ে আবারও কাজে মনোযোগ দিলাম। তখন নূপুর বলতে লাগলো, আপনাকে যে অফিসে একজন কয়েকটা ডিজাইন দেখিয়েছিল সেটা দেখেন তো। তারপর আমি ডিজাইনগুলো ম্যামকে দেখালাম। ম্যাম বলতে লাগলেন, এখান থেকে কোনটা দেওয়া যায় বুঝতে পারছি না। ম্যাম ডিজাইনগুলো রকির কাছে পাঠালো
একটু পর রকি কল দিল আর বলতে লাগলো, আমি একটু বিজি আছি, তোমার যেটা ভালো মনে হয় সেইটা দাও। এটা বলে রকি কল কেটে দিল। আর নূপুরের মুখটা দেখার মতো হয়েছিল। তখন নূপুর বলতে লাগলো, এখান থেকে কোনটা দিলে ভালো হবে বুঝতে পারছি না। ম্যাম, এই যে 2 নাম্বার ডিজাইনটা আমাদের কোম্পানির সাথে একটা মিল আছে, এটা পণ্যের সাথে ভালো মানাবে। এখন বাকিটা আপনার ইচ্ছা। তখন নূপুর ম্যাম কিছু বললেন না, চলে গেলেন তার আব্বুর রুমে আর বলতে লাগলেন, আব্বু দেখো তো এই ডিজাইনগুলোর মধ্যে কোনটা দিলে ভালো হবে। আর আমার অ্যাসিস্ট্যান্ট এই 2 নাম্বার ডিজাইনটা বলেছে, এখন তুমি কি বলো? আমি হলো এই 2 নম্বরটাই দিতাম, কারণ এই কোম্পানির লোগোর সাথে মিল আছে। আর ছেলেটা খুব জিনিয়াস আমার কাছে মনে হয়। তুমি 2 নম্বরটাই দিয়ে দাও। ঠিক আছে আব্বু। তারপর নূপুর ম্যাম চলে আসলো আর বলল, এই 2 নাম্বারটা দিয়েই কাজটা করেন। আমি একটা হাসি দিয়ে কাজ করতে লাগলাম। এভাবে একটু পর কাজ শেষ হলো আর নূপুরকে বললাম, ম্যাম কাজটা শেষ হয়েছে, একটু চেক করেন। তখন নূপুর চেক করে বলল, ঠিক আছে, তাহলে আপনি এখন বাসায় চলে যান। আমি ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। রাত 12টা বেজে গেছে। আমি বললাম, ম্যাম রাত তো অনেক হয়েছে, এত রাতে হয়তো রিক্সা পাওয়া যাবে না, যদি একটু আপনার ড্রাইভারকে বলতেন আমাকে বাসায় নামিয়ে দিতে। পাগল হয়ে গেলেন নাকি? ড্রাইভার বাসায় চলে গেছে, আপনি রিক্সা নিয়ে চলে যান। তারপর আর কি বলবো, বাইরে চলে আসলাম। খুব ক্ষুধা লেগেছে। নূপুর কিছু খেতেও বললো না। জানি না এখন কোনো রেস্টুরেন্ট খোলা পাবো কিনা। বাইরে এসে হাঁটতে লাগলাম। একটা রিক্সা পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না। তখন একটা চায়ের দোকান খোলা পেলাম আর সেটা থেকে একটা সিগারেট নিয়ে খেতে খেতে হাঁটতে লাগলাম। সিগারেটটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, এই জিনিসটা যে আমি খাবো সেটা আমি কল্পনা করিনি। এটা কত ঘৃণা করতাম আমি, আর এটাই আজ আমার সঙ্গী। যাই হোক, এসব বলতে গেলে অনেক সময় লাগবে। তারপর একটু এগোতে একটা রিক্সা পেলাম। তখন গিয়ে বললাম, মামা যাবেন নাকি একটু সামনে? দেখেন মামা, যাব, তবে 50 টাকা দিতে হবে, না হলে যাব না। কি বলবো, 20 টাকার ভাড়া, এখন রাত হয়ে গেছে, তাই বলে 50 টাকা। তখন রিক্সা উঠলাম। আদৌ আর কোনো রিক্সা আছে কিনা জানি না। মামা, কোনো রেস্টুরেন্ট খোলা থাকলে সেখানে রিক্সাটা রেখো। আচ্ছা মামা, একটা কথা, এত রাতে কোনো রিক্সা দেখছি না, তুমি কেন এত রাতে রিক্সা চালাচ্ছ? মামা, গরিব মানুষের আবার দিনরাত টাকার জন্য সবকিছু করতে হয়। মেয়েটার বিয়ে দেবো, কিন্তু হাতে টাকা পয়সা নেই। আর জানো তো আমাদের দেশে ছেলেকে কিছু নস দিতে হয়। আমরা গরিব মানুষ, তাই রাতেও রিক্সা চালাই, যদি কিছু রোজগার করতে পারি। মামার কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠল। সত্যি, বাবার মতো করে পৃথিবীতে হয়তো আর কেউ ভাবে ভাবে না। আমার বাবা তো খুব কষ্ট করেছে আমার জন্য। তখন মামাটা বলল, এই যে এই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, মামা খেয়েছো নাকি? মামা, মাত্র বাসা থেকে খেয়ে তারপর আসলাম, আপনি খেয়ে নেন। তখন আমি কিছু খাবার প্যাক করে নিলাম, বাসায় গিয়ে খাবো। তারপর আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসলো। তখন আমি 100 টাকার নোটটা দিয়ে বললাম, মামা এটা রেখে দেন, আমার টাকা পয়সা নেই, নতুন চাকরি পেয়েছি, না হলে বোনকে আমি বিয়ে দিয়ে দিতাম। আরে সমস্যা নেই, তুমি বাকি টাকা রেখে দাও। এখন যদি টাকাটা আপনার ছেলে দিত তখন কি করতেন আপনি? তখন লোকটার কোনো কথা বলল না, টাকাটা হাতে নিল আর চলে গেল। আর এদিকে বাসার গেট বন্ধ। এত রাতে ঢাকা শহরে গেট খোলাও থাকে না। তখন আমি আঙ্কেলকে কল দিলাম, হয়তো তারা ঘুমাচ্ছে, তাই তো প্রথমবার কল রিসিভ করেনি। শালার কি করি, এখন দাঁড়ানো নেই যে তাকে ডাকবো। তখন আবার কল দিলাম, এবার রিসিভ হলো। তখন আঙ্কেল বলতে লাগলেন, হ্যাঁ রাফি বলো, এত রাতে কল দিলে যে? মানে আঙ্কেল, বিরক্ত করলাম। আসলে আজকে অফিসের বসের বাসায় গিয়েছিলাম, কিছু কাজ ছিল তো। এখন তো গেট বন্ধ, কি করে বাসায় ঢুকবো? ও আচ্ছা, আমি আসতেছি বলে কলটা কেটে দিল। আসলে ওনার মতো মানুষ হয় না। তখন তিনি নিচে আসলো আর গেট খুলে বলতে লাগলো, রাফি অন্যদিন রাতে লেট করে বাসায় ফিরলে আমাকে আগে কল করে জানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আর সরি আপনাকে বিরক্ত করার জন্য। না ঠিক আছে, এখন রুমে গিয়ে ঘুমাও। তখন নিজের রুমে চলে আসলাম আর ল্যাপটপটা রেখে রেস্টুরেন্ট থেকে আনা খাবারগুলো খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। শাশুড়ি আম্মা, এত কিছু কি করে খাবো, আপনি এসব নিয়ে যান। কি বলেন দুলা ভাই, এগুলোতেই আপনি শেষ? আরো তো রয়েছে। কি, এত খাবার খাবো কি করে গো শালিকা? আমরা আছি কেন দুলা ভাই? তখনই শালিকা খাই দিল। ইস কি মজা শালিকার হাতে খেতে। 2টা শালিকা 2 পাশে বসে আছে, মুই একটা নিরীহ মাসুম বাচ্চা বসে আছি। একটু পর বউ হাতে একটা বাটি নিয়ে আসলো আর বলল, হে তোরা এখানে কেন? ওইদিকে গিয়ে বস। আরে থাক না, সমস্যা কি? সমস্যা কি তাই না, আজকে বুঝাবো রাতে মজা। তখন আমি বইয়ের দিকে তাকিয়ে দুষ্ট একটা হাসি দিলাম। শ্বশুরবাড়ির খাবার বলে কথা,
খেতে খেতে মই তো শেষ। রাতে গিয়ে বিছানায় শুয়ে আছি, তখন বউ আসলো। কি যেন বলেছিলে? কি বোঝাবে আমায়? হ্যাঁ, কই কিছু না তো। দাঁড়াও আমি বোঝাচ্ছি। এটা বলে যে বউকে জড়িয়ে ধরতে যাব, ঠিক তখনই ঠাস করে পড়ে গেলাম মাটিতে। ও মা গো, বউ গো, কই তুমি? আশেপাশে তাকিয়ে দেখি সব অন্ধকার, আর মুখে আমার কাপড়। আমার বউ কোথায় গেল? আর শালিরা বা কোথায় গেল? তখন বুঝলাম এত সময় তাহলে আমি স্বপ্নের মাঝে শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম, আর এতগুলো খাবারও খেয়েছি। ইস, আজ একটা বউ নাই বলে। এরকম স্বপ্ন আমার সিঙ্গেল পাঠকরা দেখে। ভাই, তোমরা স্বপ্নেই দেখো, আদৌ বাস্তবে এসব আসবে কিনা কে জানে। তখন এক গ্লাস পানি খাবারও শুয়ে পড়লাম। কখন সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল বুঝতেই পারলাম না। আজ শুক্রবার, তাই অফিস নেই, অ্যালার্মও দেয়নি। আবার রাত জেগে কাজও করেছি। হঠাৎ ফোনটা বাজতে লাগলো। ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করে বলতে লাগলাম, হ্যালো, কে? ওই হারামি, এখনো ঘুমাচ্ছিস? নামাজে যাবি না? আম্মু, মাত্র তো 7টা বাজে, এখন উঠে কি করব? হারামজাদা, 12টা বেজে গেছে। কি? এক লাফ দিয়ে উঠে পড়লাম, আর আম্মুকে বলতে লাগলাম, আম্মু এখন রেখে দাও, বিকেলে কথা বলবো। এটা বলে কলটা কেটে দিলাম আর গোসল করতে চলে গেলাম। আজান দেওয়ার পর নামাজে চলে গেলাম, জুমার নামাজ পড়তে। তারপর নামাজ পড়ে খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম। আজ লেট করে ঘুম থেকে ওঠার কারণে রান্না করতে পারিনি, তাই রেস্টুরেন্ট থেকে খাবার খেতে হবে। একটা রেস্টুরেন্টে গিয়ে বসে মেনুটা দেখতে লাগলাম। তখন একটা কাপল এসে বলল, মনে হয় বড়লোক হবে হয়তো, তাতে আমার কি। আমি খাবার অর্ডার দিলাম, আর এদিকে ছেলেটার মেয়েটা বসে বসে গল্প করতে লাগলো। পাশের টেবিলটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। মেয়েটা বলছে, আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব? মেয়েটার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আহারে বেচারা, হয়তো বাপের ভয়ে বাসায় বলতে পারে না। তখন ছেলেটা বলল, বেবি, তুমি বুঝতে কেন পারছো না? আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি। পরে যদি ওই মেয়েটাকে বিয়ে করে আমাকে ভুলে যাও, তখন আমার কি হবে? এমনিতেও আমার পেটের বাচ্চাটা বড় হয়ে উঠছে। নাউজুবিল্লাহ, বিয়ের আগে বাচ্চা? ভাবা যে এগুলো। আরে পাগল নাকি? আমি তো শুধু ওকে বিয়ে করব টাকার জন্য। জানো তো ওর বাপের কত বড় কোম্পানি, আর আমি ওকে বিয়ে করলে ওই সব আমার হবে। আরে পরে ওকে লাথি দিয়ে বের করে দেব, আর তোমাকে বাসায় নিয়ে আসবো। দেখো, পরে আবার ওই মেয়ের প্রেমে পড়ে যেও না। এমন করলে আমি তোমাকে ছাড়বো না। আরে আমাকে তুই বিশ্বাস করো না? বিশ্বাস না করলে বিয়ের আগে তোমার সাথে রুম ডেট করতে রাজি হয়েছি। ওদের কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। কে জানে ওরা কোন মেয়েটাকে ফাঁসানোর ফোন দিয়ে আসছে। রাবি, এসব বাদ দে, তাড়াতাড়ি খেয়ে বাসায় চলে যা। তখন আমি খাবার খেয়ে বাড়িতে চলে আসলাম। শুয়ে শুয়ে গল্প লিখছি। হঠাৎ নূপুরের ফোন, না মানে ম্যামের ফোনটা রিসিভ করে সালাম দিলাম। তখন নূপুর বলতে লাগলো, আগামীকাল অফিসে যাতে একটু তাড়াতাড়ি আসি, কি যেন কাজ আছে। আর আগামীকাল একটা মিটিং আছে, ওই মিটিং ঠিকভাবে শেষ হলে অর্ডারটা আমরা পেয়ে যাব, আর আমাদের অনেক লাভ হবে। আর তারপর 2 দিন অফিস বন্ধ থাকবে। আমি আর আমার হবু বর আমার মামাতো বোনের বিয়ে খেতে গ্রামে যাব, আর সাথে আপনাকেও যেতে হবে। কিন্তু ম্যাম, আমি কেন আপনাদের সাথে যাব? ছুটিটা আমি আমার মতো করে কাটাই। সবার ছুটি থাকলেও আপনারটা নেই, আর আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার কখন কি প্রয়োজন সেটা আপনাকে দেখতে হবে, আর তাই আপনাকে আমার সাথে যেতে হবে। তখন আর কি বলবো, আমি জানি সে আমাকে অপমান করার জন্য নিয়ে যাবে। তারপর ম্যাম কলটা কেটে দিল, আর তখনই আবার অচেনা একটা নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে সালাম দিলাম। তখন মেইলি কণ্ঠে একজন সালামের উত্তর নিল। বয়সটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে, তবে ঠিক কার মনে করতে পারছি না। আমি জিজ্ঞাসা করলাম, কে? ও পাশ থেকে বলল, আরে গাধা, আমি ঈর্ষা। ও আচ্ছা, তাই তো বলি ভয়েসটা কেমন চেনা চেনা মনে হলো। মনে হয় বিরক্ত করলাম তোমাকে। কল দিলাম, বিজি দেখালো। জিএফ এর সাথে কথা বলছিলে নাকি? হ্যাঁ, জিএফের সাথে কথা বলছিলাম, তবে সেটা এক্স গার্লফ্রেন্ড। তুমি তোমার এক্সের সাথেও কথা বলো? বলতে হয়, প্রতিদিন মিনিমাম 500 তো কথা বলতে হয়। বুঝলাম। আসলে মনটা খারাপ, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। কিন্তু কেন? আসলে মা একটু অসুস্থ, তা দেখতেও ইচ্ছে করছে, কিন্তু সেটা তো সম্ভব না এখন। আগামীকাল একটা মিটিং আছে, আর সেটা ঠিকঠাক সম্পন্ন হলে 2 দিন ছুটি পাবো, আর তখন দেখে আসবে। সেটাই করতে হবে। তারপর ঈশার সাথে কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। একটু পর মাসুদ ভাইকে কল দিলাম আর বললাম, আজকে চলেন মিটিংটা শেষ করে ফেলি। মাসুদ ভাই বলল, আচ্ছা তুমি আসো। তারপর আমি বাসা থেকে বের হলাম।
আসলে যদি আজকে না যাই পরে আর সময় পাবো না, নূপুরের সাথে গ্রামে যেতে হবে। আর যদি এখন না যাই পরে হয়তো মাসুদ ভাই তার ক্ষমতায় আসলে বিপদে পড়লে সাহায্য করবে না। তাই যেতে লাগলাম, গিয়ে দেখি কি বলে। আর এদিকে নূপুর রকিকে কল করে দিল আর বলতে লাগলো, রকি, ওই ক্লাবের যে টাকার গোলমিল ছিল সেটা কি তুমি ঠিক করেছো? আরে ওইগুলো নিয়ে তুমি এত চিন্তিত হচ্ছ কেন? আমি নিজে গিয়ে সব হিসাব বুঝিয়ে এসেছি। বুঝতেই পারছো বর্তমানে সব জিনিসের দাম বেশি, আর ক্লাবটা এত সুন্দর করব যে ঢাকা শহরে দ্বিতীয় হবে না। তাই টাকা খরচ হবে বেশি, আর তুমি কিছু টাকা পাঠিয়ে দিও। বুঝতে পারলাম। আচ্ছা, আমরা যে গ্রামে যাব বিয়েতে, সেখানে আমার অ্যাসিস্ট্যান্ট যাবে আমার সাথে। কিন্তু অ্যাসিস্ট্যান্টকে আমাদের মাঝে কেন নিয়ে যাবে? আরে আমার কোনো দরকারি কাজ পড়লে তখন কি করব? ওকে নিতেই তো হবে। আরে বাবা, রাগ কেন করো? তোমার যা ইচ্ছে হয় করো। আর এদিকে আমি মাসুদ ভাইয়ের বাসায় গেলাম, গিয়ে দেখি সেখানে আরও কিছু লোক বসে আছে। তখন আমি গিয়ে তাদের সাথে যোগ দিলাম। তখন মাসুদ ভাই বলল, রাফি, এখন বলো আমাদের এই নির্বাচনে কি করে প্রচার করা ভালো হবে? মানুষের সামনে আপনার দলকে পরিচিত করতে চাইলে ছোট ছোট কিছু উন্নয়নমূলক কাজ করবেন। যেমন এলাকার রাস্তায় একটা বড় মোড় আছে, আপনি সামনে একটা ব্যানার লিখে দেবেন যে সামনে মোড়, সাবধানে গাড়ি চালাবেন। তারপর আপনার দলের নাম লিখে দেবেন, আর তাতে কম টাকার প্রচারে কাজটা হয়ে যাবে। তারপর মাসুদ ভাইয়ের সাথে আরও কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম। আর এভাবেই সেই দিনটা কেটে গেল। রাতে বাসায় এসে রান্না করলাম, পরে বাসায় কল দিয়ে সবার সাথে কথা বললাম। তারপর খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করলাম, আর সেগুলো কি অফিসে চলে আসলাম। সামনে বাড়িওয়ালার পিচ্ছি মেয়েটা বলল আর বলতে লাগলো, সিনিয়র জামাই, আজকে আমার জন্য কিন্তু আইসক্রিম নিয়ে আসতে হবে। ঠিক আছে আমার পিচ্ছি বউ, তুমি এখন থাকো, আমি এখন অফিসে যাব। আজকে অফিসে মিটিং, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। একটা রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম অফিসের জন্য। হঠাৎ ফোনটা বাজতে লাগলো, তাকে দেখি ঈশা কল দিয়েছে। হ্যাঁ ঈশা, বলো। কই তুমি? বাসার সামনে দাঁড়াও, আমি রিক্সা নিয়ে আসতেছি, একসাথে যাব। সরি ঈশা, আজকে একসাথে যাওয়া হবে না, কারণ আমি অলরেডি রিক্সায় আছি। আসলে আজকে অফিসের মিটিং আছে তো তাই। ও কি, সমস্যা নেই, তুমি তাহলে যাও, আমি একটু পর আসতেছি। তারপর কলটা কেটে দিল আর আমি অফিসের দিকে যেতে লাগলাম। একটু পর অফিসে পৌঁছে গেলাম। আর সোজা ম্যামের কেবিনে গেলাম, গিয়ে দেখি নূপুর এখনো আসেনি। আমি অপেক্ষা করতে লাগলাম। আর এদিকে এসে একটু পর রিক্সা নিয়ে অফিসে আসতেছে। সামনে কয়েকটা ছেলে রিক্সার সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, এই মামা, আমাদেরকেও ওই রিক্সাতে নিয়ে চলো, হেব্বি করা একটা মাল বসে আছে, একটু ওর সাথে বসি, সেই ফিলিংস হবে। এই ছেলে এসব কি বলছেন? হ্যাঁ, মেয়েদেরকে সম্মান করতে শিখুন। আরে আমাকে সম্মান করা শেখাচ্ছে? আরে সুন্দরী, তুমি জানো এখন আমি তোমাকে কি করতে পারি? এখান থেকে নিয়ে আমার সুন্দর একটা বাসা আছে, বাকিটা না বুঝলেও বুঝে নাও। কথাগুলো শুনে ঈশার মেজাজটা পুরো খারাপ হয়ে গেল, কিন্তু কিছু বলতে পারছে না। কি বলবো ওদের? তখন ঈশা বলল, দেখ, সামনে থেকে সরে যা, না হলে খুব খারাপ হবে। আরে বাহ, আমাকে ভয় দেখাচ্ছে? সত্যি আমি না খুব ভয় পেয়েছি। আজ দেখি বিকেলে কাকে নিয়ে আসিস, আমি অপেক্ষা করব সামনের মোড়ে। এটা শুনে ছেলেগুলো চলে গেল। আর ঈশা রিক্সাওয়ালাকে বলল, মামা চলেন, এখন আমার লেট হয়ে যাচ্ছে। তখন রিক্সাওয়ালা মামা চালাচ্ছে আর বলছে, জানো মা, তুমি আমার মেয়ের বয়সী, আমার সামনে যখন এই কথাগুলো বলল, ইচ্ছে করছিল ওর সবগুলো দাঁত ভেঙে দেই, কিন্তু সেই ক্ষমতা কি আমাদের আছে বলো? এখন কিছু বললে একদিন হয়তো রাস্তায় মেরে ফেলে চলে যাবে। এদের সাথে ঝামেলা করো না মা, এরা খুব খারাপ। ওকে মামা। তারপর ঈশাও পৌঁছে গেল অফিসে। আর এদিকে আমি যাওয়ার কয়েক মিনিট পর নূপুর আসলো আর এসে বলতে লাগলো, রাফি, আপনি মিটিং এর আয়োজন করেন, ওনারা একটু পরেই চলে আসবে। ঠিক আছে ম্যাম, আমি দেখছি সব। তারপর আমি অফিসের একজন সিনিয়র কর্মকর্তার সাহায্য নিয়ে সবকিছুর আয়োজন করলাম। একটু পর ওনারা সবাই চলে আসলো এবং মিটিং শুরু হলো। ওদের মধ্যে একজনকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম এবং সে আমাকে এখানে দেখে অবাক হয়ে গেল। তখন আমি আবারও আমার কাজে মনোযোগ দিলাম। নূপুর যা বলেছে তাই করছি। এভাবে মিটিংটা শেষ হলো এবং অর্ডারটা আমাদের কোম্পানি পেয়ে গেল। এতে নূপুর বেশ খুশি হলো। ওকে খুশি দেখে নিজের ভেতরে এক অন্যরকম অজানা ভালো লাগা কাজ করলো। মিটিং শেষে নূপুর তার কেবিনে চলে গেল আর রকির সাথে কথা বলতে লাগলো। আর আমি অফিসে একটা চেয়ারে বসে আছি। সব কর্মচারীরা এখন ফ্রি, তাই সবাই বাইরে গেছে। আমি বসে আছি। হঠাৎ ইমন এসে আমার সামনে চেয়ারে বসলো আর বলতে লাগলো, অনেক পরিবর্তন চলে এসেছে তোর ভিতরে। মনে আছে আমার কথা? এটাই তো অনেক, তাই না? এত বড় একটা কোম্পানির অ্যাডমিনের ছেলে তুই,
আরে ভাই এসব বলিস না, তোকে খুব মিস করতাম রে। যখন লেখাপড়া করার জন্য দেশের বাইরে চলে গেছিলাম, অনেক চেষ্টা করেছি তোদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু আব্বু বলে দিয়েছিল লেখাপড়া শেষ করার আগে কারোর সাথে যেন যোগাযোগ না করি। আর আব্বুর কথা রাখতে গিয়ে যোগাযোগ করতে পারি নাই। ভালো করেছিস। আর তোকে তো নাম ধরে ডাকা যাবে না, এত বড় কোম্পানির মালিক, স্যার তো অবশ্যই রাখতে হবে। শালা মার খাবি কিন্তু। আর ঈশাকে কি বিয়ে করে ফেলেছিস নাকি? ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিস বিয়ের পর? বিয়ে তো আবার ওকে? আরে ভাই, রাত দিন তফাৎ। ও কোথায় আর আমি কোথায়? সামান্য কয়টা টাকায় ওর অফিসে চাকরি করি। কি বলিস, তোদের মাঝে কোনো ঝামেলা হয়েছে নাকি? আমাদের মাঝে কোনো শব্দ নেই, আজ কয়েক বছর হলো। তারপর তাকে আমাদের মাঝে ঘটে যাওয়া সব ঘটনা বলতে লাগলাম। সব শুনে ইমন বলতে লাগলো, ভাই তোর মতো ছেলে হয় না রে, আমি আজ এখনই গিয়ে নূপুরের সব ভুল ভেঙে দিব। তখন আমি ওর হাত ধরে ফেলি আর বলতে থাকি, ভাই প্লিজ, তোকে বিশ্বাস করে সব বললাম, তুই কথা দে কখনো নূপুরকে সব বলবি না। কিন্তু কেন? ভুল বোঝাবুঝির কারণ তোদের আজ এই অবস্থা, সেটা আমি ঠিক করে দেই, তাতে তোদের দুজনেরই ভালো। নূপুরের বিয়ে ঠিক হয়ে আছে। এই মুহূর্তে এসব বলে আমি তাকে কোনো ঝামেলাতে জড়াতে চাই না। এমনিতে সে অনেক খুশি আছে। ওই ছেলেটাকে নিয়ে হয়তো তার রুমে বসে কথা বলছে। আমাকে এখন শুধু সে ঘৃণা করে, ব্যাস, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলিস তাহলে আমি আর কিছু বলবো না। আচ্ছা চল। তারপর আমি নূপুরের রুমে গেলাম আর গিয়ে দেখি সে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। তখন আমি বললাম, ম্যাম, আমি লাঞ্চ করে আসি, আপনার কিছু প্রয়োজন? না, আমার এখন কিছু প্রয়োজন নেই। এটা বলে নূপুর আবার কথা বলতে লাগলো। এখন চল, অনেকদিন পর দেখা হলো, একসাথে বসে লাঞ্চ করব। আর আমি লাঞ্চ করতে ইমনের সাথে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। ইমন খাবার অর্ডার দিল, দুজনে গল্প করতে করতে খেলাম। বিলটা আমাকে দিতে দেয়নি। এরপর ইমন বলল, দোস্ত তাহলে এখন আমি যাই, তোর নাম্বারটা দে। তারপর আমি তাকে আমার নাম্বারটা দিলাম। তখন ইমন যাওয়ার আগে বলল, তোকে নূপুরের অ্যাসিস্ট্যান্ট দেখে আমি সত্যি খুব অবাক হয়েছি। তোর যা যোগ্যতা ছিল সেটা দিয়ে ওখানে ভালো একটা পোস্টের জব পেতি। চেষ্টা করেছি ভাই, কিন্তু আমার তো আর এত টাকা নেই, বুঝতেই পারছিস। তখন ইমন চলে গেল আর আমি আবার অফিসে চলে আসলাম। এসে দেখি সে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বললাম, আরে মিস ঈশা, এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকার কারণ জানতে পারি? সবাই কত আনন্দ করছে, 2 দিন পর ছুটি পাবে, আর তুমি তো মনমরা হয়ে দাঁড়িয়ে আছো। আসলে মেয়েদেরকে কখনো সম্মান করতে জানে না এই দেশের মানুষ। কি হয়েছে একটু খুলে বলো তো। তখন ঈশা বলতে লাগলো, 2 দিন থেকে নাকি অফিসে আসার পথে আমার বাসার কিছুটা সামনে কয়েকটা ছেলে খুব বিরক্ত করে এবং তাকে আজকে খারাপ প্রস্তাবও দেয়। আর সে প্রতিবাদ করতে ছেলে তাকে বলেছে কোন হিরো আছে তাকে নিয়ে বিকেলে মোড়ের সামনে থাকতে, আর না হলে নাকি প্রতিদিন তাকে বিরক্ত করবে। এই বলে সে কান্না করতে থাকে। আচ্ছা এক কাজ করো, অফিস থেকে বাসায় যাওয়ার সময় আমার সাথে যেও, দেখি কে এই শালা। আরে তুমি এসবে জড়াতে চেও না, এমনিতেই ছেলেগুলো খুব ডেঞ্জারাস। 5 বছর হলো এই এলাকায় থাকি, সবার সাথে আমার পরিচিত আছে, দেখি ছেলেটাকে। তারপর ঈশা বলল ঠিক আছে। তখন হঠাৎই পেছন থেকে একজন বলতে লাগলো, আপনাদের প্রেম করা হলে একটা কাজের কথা বলতে পারি। পিছন ফিরে দেখি নূপুর দাঁড়িয়ে আছে। সরি ম্যাম, আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করছিলাম। আমি বুঝতে পারছি কোন বিষয় নিয়ে আলোচনা করছেন আপনারা। আপনাদের কাছ থেকে এরকম আশা করি নাই। সরি ম্যাম। আমি কিছু বলছি না, কারণ আমি এখন কিছু বললে নূপুর আমাকে ইচ্ছে মতো কথা শোনাবে, তাই চুপ করে রইলাম। তখন নূপুর বলল, রাফি আসেন আমার কেবিনে। এটা বলে নূপুর চলে গেল আর আমি তার পিছে পিছে নূপুরের কেবিনে আসলাম। আমি রুমে ঢোকা মাত্রই নূপুর আমার শার্টের কলার ধরে ফেললো আর বলল, তোকে আমি আজ মেরেই ফেলবো। তোকে মানা করেছি আমার অফিসে এইসব না করতে, তাও কেন এসব করছিস? নূপুরের ঠোঁটগুলো খুব কাছে এসে কথাগুলো বলছে। তখন আমি বললাম, ম্যাম, ঠোঁটগুলো কাঁপছে, যদি না ছাড়েন তাহলে। তখন নূপুর আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো আর কলারটা ছেড়ে দিল। ম্যাম, কিছু টাকার প্রয়োজন ছিল, আগামীকাল আপনার সাথে যেতে হবে। আপনি ক্যাশিয়ারের কাছে গেলে টাকা দিয়ে দেবে, আমি বলে দিব। আর আপনাকে যে জন্য ডাকলাম, আমার ওই ক্লাবটাতে গিয়ে দেখেন ওখানে কাজ কতটুকু হয়েছে। সরি ম্যাম, আপনিও তো জানেন আমি মিথ্যা কথাটা পছন্দ করি না, আর ওখানে সব কাজে ভেজাল বলে আমার মনে হয় কোনো হিসাব ঠিক নেই, আমি এসব যেতে পারবো না, আপনি গিয়ে দেখে আসেন। কার মুখে মুখে তর্ক করছেন মনে আছে? সরি ম্যাম, কিন্তু ওখানে গিয়ে এসব করতে পারবো না, আপনি আপনার হবু বরকে দেখে আসতে বলেন।
যা বলছি তাই করুন, আর আপনি শুধু দেখে আসেন কাজ কতটুকু হয়েছে। আর এই চেকটা নিয়ে যান, আমার সাইন করা আছে, টাকা যত লাগে সংখ্যা বসিয়ে দিয়ে আসবেন। তখন আমি আর কিছু বললাম না, চেকটা নিয়ে চলে আসলাম। পরে একটা রিক্সা নিয়ে সেই ক্লাবে চলে গেলাম। গিয়ে দেখলাম কাজ আগে থেকে কিছুটা হয়েছে, তবে আজকের কোনো হিসাব দেখলাম না। কি লাভ, আমি কষ্ট করে দেখব আর ওইদিকে ম্যাম কিছু বলবে না। তখন ওদের প্রয়োজন মতো টাকা চেকে লিখে দিয়ে চলে আসলাম। পরে অফিসে এসে ম্যামের সাথে কথা বলে ঈশাকে নিয়ে চলে আসলাম। আসার পথে মাসুদ ভাইকে কল দিলাম আর সব বললাম। তখন মাসুদ ভাই বলল, আচ্ছা তুমি আসো, আমি বাকিটা দেখছি। তখন আমি আর ঈশা মাসুদ ভাইয়ের কাছে গেলাম। তারপর ওই ছেলেগুলোর ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি সেখানে 4 জন ছেলে মিলে সিগারেট খাচ্ছে। তখন আমি বললাম, মাসুদ ভাই ঈশাকে আগে পাঠান, দেখি ওরা কি করে। তখন ঈশা ওদের কাছে গেল, আর তখন একটা ছেলে ওকে দেখে বলতে লাগলো, আরে সুন্দরী, তুমি এসেছো? কই তোমার হিরু কই? আসে নাই তাই না? চলো, আজকে তোমার সাথে অনেক মাস্তি করব। এটা বলে ছেলেরা উঠে দাঁড়ালো। আর তখন আমি ওখানে গেলাম আর ঠাস করে বুকে লাথি মারলাম। ছেলেটা মাটিতে পড়ে গেল। তখন মাসুদ ভাইকে দেখে ওরা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, বস আপনি এখানে? এখানে না আসলে তো তোদের এত সুন্দর চরিত্র দেখতে পারতাম না। সরি বস, আসলে আমি মেয়েটাকে চিনতে পারিনি। রাফি তোমরা চলে যাও, এদেরকে আমি পরে দেখে নিব। তখন আমি আর ঈশা চলে আসলাম। তখন ঈশা বলতে লাগলো, ধন্যবাদ রাফি, তুমি হয়তো বুঝতে পারছো না তুমি কত বড় উপকার করেছো। আরে এটা আমার কর্তব্য, এখন তুমি বাসায় যাও। আগামীকাল সকালে তোমার আম্মুকে দেখতে যাবে গ্রামে, ঠিক আছে? দেখি বাসায় গিয়ে কি করা যায়, হাতে তেমন টাকাও নেই যে বাসায় যাব, সবে তো চাকরিতে জয়েন করলাম। আমি পকেট থেকে কিছু টাকা বের করে ঈশাকে দিলাম, বললাম এগুলো নিয়ে যাও। কিন্তু তোমারও তো টাকা প্রয়োজন। সমস্যা নেই, আমার কাছে যা আছে সেগুলো দিয়ে হয়ে যাবে, তুমি যাও। তখন ঈশার টাকাগুলো নিয়ে একটা হাসি দিল। বুঝলাম মেয়েটা কতটা খুশি হয়েছে। পরিবারের সাথে দেখা করার মুহূর্তটা আলাদাই, জানি না সেটা আমার কপালে কবে জুটবে। তারপর আমি বাসায় চলে আসলাম আর ফ্রেশ হয়ে একটু বাইরে ঘোরাঘুরি করে পরে কিছু কেনাকাটা করলাম। বাসায় আসার পথে বাড়িওয়ালার মেয়েটার জন্য আইসক্রিম নিয়ে আসলাম। পরে বাড়িওয়ালার রুমে গেলাম। নক করার সাথে সাথে আন্টি দরজা খুললো। তখন আমি বললাম, আন্টি পিচ্চিটা কোথায়? পড়ার টেবিলে বসে আছে, যাও। তখন আমি ওর রুমে গেলাম আর বলতে লাগলাম, পিচ্ছি বউ তোমার জন্য কে নিচে দেখো। পিচ্চিটা দৌড়ে আসলো আর আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বলল, ধন্যবাদ আমার বুইরা জামাই। ওর কথা শুনে হাসতে লাগলাম। তারপর আন্টিকে বললাম, আন্টি আগামীকাল আমি বসের সাথে গ্রামে একটা বিয়েতে যাব, আসতে হয়তো বা 2 দিন লাগতে পারে। আচ্ছা ঠিক আছে। তারপর তাদের সাথে আরো কিছু সময় গল্প করে রুমে চলে আসলাম। রান্না করতে যাব, তখনই নূপুরের ফোন। তখন নূপুর বলল, আগামীকাল যাতে সকাল সকাল ওদের বাসায় চলে যায়। তারপর কলটা কেটে দিয়ে রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম আর বেরিয়ে পড়লাম। এর ভিতরে আম্মুর সাথে কথা বললাম। হোটেল থেকে নাস্তা করে ওদের বাসায় গিয়ে দেখি নূপুর গাড়িতে উঠতেছে, আর তার সাথে যাকে দেখলাম তাকে দেখে তো আমি অবাক। আরে এটা তো ওই দিনের রেস্টুরেন্টের ছেলেটা, যে এই মেয়ের সাথে কথা বলছিল। সে তো ভালো ছেলে না, তাহলে কি এই ছেলেটাই নূপুরের বিয়ে? অনেক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, বুঝে উঠতে পারছি না কিছুই। তখনই নূপুর আমার সামনে আসলো আর বলতে লাগলো, এই যে মিস্টার রাফি, এভাবে হা করে দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠেন। জি ম্যাম। এটা বলে আমি ওদের লাগেজগুলো গাড়িতে উঠালাম। তখন আমি নূপুরকে জিজ্ঞাসা করলাম, মানে ম্যাম একটা প্রশ্ন করি? হ্যাঁ করেন। আসলে ম্যাম উনি কে? ও, আপনার সাথে তো তাকে পরিচয় করিয়ে দেওয়াই হয় নাই। ও হচ্ছে আমার বিএফ রকি। আমাদের সামনে বিয়ে, সেটা আপনি জানেন। আর রকি, সে হলো আমার অ্যাসিস্ট্যান্ট রাফি। তখন উনি আমাকে কোনো দাম দিল না, হয়তো একটু ভাব আছে। তখন আমি ড্রাইভারের সাথে বসলাম আর রকি আর নূপুর সামনে বসলো। গাড়িতে উঠে আমাকে কল দিলাম আর কথা বলতে লাগলাম। আর এদিকে নূপুর আর রকি ল্যাপটপে কোনো মুভি দেখছে আর হাসাহাসি করছে। তখন আমি আর কি করব, মোবাইলটা হাতে নিয়ে গল্প লিখতে লাগলাম। একটু লেখালেখি করার পর চোখটা কেমন ব্যথা করছিল। তখন মোবাইলটা রেখে দিলাম আর ভাবতে লাগলাম রকির কথা। আসলে ছেলেটিকে ভালো নাকি? সেদিন যে শুনলাম যে সে তার বসকে ঠকাতে যাচ্ছে আর তাকে বিয়ে করে সব সম্পত্তি হাতে নিতে যাচ্ছে, তাহলে তো নূপুরকে সাবধান করা উচিত। কিন্তু ওকে কি করে বলবো? যদি সে বিশ্বাস না করে আমার কথা, তবুও বলতে হবে, কারণ ওকে তো আগে ভালোবাসতাম, এখনও ভালোবাসি, তবে সেটা প্রকাশ করার মতো না। তাই মনে মনে আড়াল থেকে তাকে ভালোবেসে যাই। তাই তার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে, আর নূপুর আর রকি
মুভি দেখছে আর আমি গল্প লিখছি। এভাবে সময়গুলো কাটতে লাগলো। হঠাৎ ঘুমিয়ে পড়লাম। একটু পর নূপুর ডাকতে লাগলো। তখনই জেগে দেখলাম নূপুর ডাকছে। আমি গাড়ি থেকে নামলাম। দুপুর তো হয়ে গেছে, খুব ক্ষুধাও লেগেছে। এখন এই রেস্টুরেন্টে খেয়ে তারপর আবার যেতে হবে। আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। নূপুর আমাকে দেখে দেখে রকির সাথে খাবার খাচ্ছে, মানে একে অপরকে খাই দিচ্ছে। আমি ওদের দিকে না তাকিয়ে আমি আমার মতো করে খেতে লাগলাম। ভাই আপনি ড্রাইভ করতে পারেন? পারি তো, কিন্তু কেন? আসলে ভাই অনেক দূর রাস্তা তো, শরীরটাও খারাপ, যদি খুব বেশি খারাপ লাগে তখন একটু হেল্প করবেন। আচ্ছা দেখা যাবে পরে, এখন তোকে খেয়ে নেন। লোকটা মনে হয় আমার থেকে বয়স বেশি হবে না। তখন আবারও খেয়ে ম্যাম বিলটা দিল। আমরা আবারও গাড়িতে গিয়ে উঠলাম। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। কিছু তো যাবার পর ড্রাইভার গাড়ি ব্রেক করলো আর আমি বলতে লাগলাম, ভাই কি হলো? ভাই বলছিলাম না একটু হেল্প করতে, আসলে খুব খারাপ লাগছে, রিক্সা নিয়ে চালাতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আপনি সাইডে আসেন। তখন আমি গাড়ি থেকে নামলাম আর নূপুর বলতে লাগলো, রাফি আপনি ড্রাইভ কবে শিখলেন? আগে তো পারতেন না। কত বলছিলাম ড্রাইভিং শিখতে, শিখেন নাই, বলতেন ভয় করে। কথাগুলো বলে নূপুর জিহ্বায় দাঁত দিয়ে কামড় দিল আর বুঝতে পারলো সে কি বলতে চাইছে। আর এদিকে আমি তার কথা শুনে নূপুরের দিকে তাকালাম। তখন রকি বলতে লাগলো, কাঁপানো তুমি কি আগে ওকে চিনতে না? কে? স্যার কি যে বলেন না, ম্যাম আমাকে কি করে চিনবে? অফিসে চাকরি নেওয়ার সময় বলেছিল এগুলো। নূপুর মাথা নাড়িয়ে হেসোচুক জানালো। আর পরে আমি আবারও গাড়ি চালাতে লাগলাম। অনেকদিন পর গাড়ি চালাচ্ছি। এভাবে গ্রামের রাস্তায় পৌঁছে গেলাম। তখন আমি ড্রাইভারকে বললাম যাতে সে এখন ড্রাইভ করে, এবং সে তাই করলো। আর এদিকে ঈশাও বাসে করে তার গ্রামের বাড়ির দিকে যাচ্ছে মায়ের সাথে দেখা করতে। তখন ঈশাকে আমি কল দিলাম। কল রিসিভ করে বলতে লাগলো, রাফি বাসে আসি। আর তুমি কতটুকু গেলে? এই গ্রামের রাস্তায় ঢুকেছি, দেখি আর কত সময় লাগে। আর বাসায় কি আন্টির সাথে আমাকে কথা বলিয়ে দিও। আচ্ছা তাহলে সাবধানে যেও, বাসায় গিয়ে কথা হবে। তারপর কলটা কেটে দিলাম। আর বিকেলে পৌঁছে গেলাম নূপুরের মামাতো বোনের বিয়েতে। শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসলো। তবে গ্রামের বিয়ের আয়োজনগুলো বড় অদ্ভুত এবং দেখতে বেশ ভালোই লাগে। যেহেতু আমিও গ্রামের ছেলে, শহরে থাকার কারণে অনেক বছর হলো গ্রামের বিয়ে দেখে না। আজ আবার সেই সৌভাগ্য হলো। আমার কাঁধে ব্যাগ। ওদের বাসা থেকে আরও কিছু লোক আসলো আর নূপুর ও রকিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। তারপর বাসায় পৌঁছে গেলাম। ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে আমরা রেস্ট নিতে লাগলাম। আমি আর ড্রাইভার এক রুমে বসে আছি, আর রকি তো তাদের জামাই, তাই বুঝতেই পারছেন কত সমাদর করছে। এভাবে রাত হয়ে গেল। হঠাৎ ফোনটা বাজতে লাগলো। তাকে দেখি ঈশা কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। তখন ঈশাকে বললাম তার সাথে সকালে কথা বলবো, এখন ভালো লাগছে না। তখন ঈশা কল কেটে দিল। তারপর নূপুরের কাছে যেতে লাগলাম, কারণ সে বলেছে তার সাথে দেখা করে আসতে। তখন আমি তার রুমের সামনে গেলাম। মাটির রুম, দরজাটা একটু ফাঁক করা। আমি ভাবলাম হয়তো ভিতরে বসে আছে। আমি রুমের ভিতরে ঢুকে পড়লাম। আর রুমে ঢুকে যা দেখলাম, দুজনে চিৎকার দিয়ে উঠলাম। আমি রুমের ভিতর ঢুকে দেখি নূপুর কাপড় চেঞ্জ করছে। ওকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি রুম থেকে চলে আসলাম। ঠিক তখনই দরজার সাথে আমার হাতটা বেজে একটু শব্দ হয়, আর সেটা নূপুর শুনে ফেলে। আর পেছনে তাকিয়ে দেখে আমি সেখানে। আমাকে দেখে নূপুর চিৎকার দিয়ে ওঠে আর নিজের কাপড়গুলো ঠিক করে ফেলে। ও চিৎকার শুনে আমি কি করব বুঝতে পারছি না। তখন দৌড়ে তার কাছে গিয়ে ওর মুখটা চেপে ধরলাম আর বলতে লাগলাম, প্লিজ ম্যাম চিৎকার করবেন না, আমি কিছু দেখিনি, বিশ্বাস করেন। তখনই নূপুর তার মুখ থেকে আমার হাতটা সরিয়ে বলতে লাগলো, বেটা বচ্চা, কারো রুমে আসলে নক করে আসা যায় না? এখন আমার কি হবে? আমার সবকিছু দেখে ফেলেছেন। আপনার রুমে আপনি কাপড় চেঞ্জ করছেন, তাও দরজা খোলা প্রায়, সেটা কার দোষ? আমি তো ভেবেছি আপনি হয়তো ভেতরে কোনো কাজ করছেন। আর তেমন কিছু দেখিনি, অল্প অল্প দেখেছি। তখনই বাসার সবাই দৌড়ে আসলো, সাথে রকিও এসে বলতে লাগলো, কি হয়েছে মা তোমার? চিৎকার দিলে কেন? কি হয়েছে তোমার? হঠাৎ এরকম চিৎকার কেন করছো? তখন আমি ভয়ে নূপুরের দিকে তাকিয়ে রইলাম। যদি নূপুর বলে দেয় তাহলে না জানি আমার কি করবে, এসব ভাবছি আর নূপুরের দিকে তাকিয়ে আছি। আমি জানি নূপুর আমাকে অপমান করতে চায়, বদলা নিতে চাই সে আমার কাছ থেকে, কিন্তু সেটা এমন পরিস্থিতি দিয়ে নেবে সেটা আমি জানি না। তখন আমার চিন্তাধারাকে বদলে দিল নূপুর আর বলতে লাগলো, আরে তেমন কিছু না, এই তেলাপোকা দেখে ভয় পেয়েছিলাম, আর তখনই আমার অ্যাসিস্ট্যান্ট আসে। তার কথাটা শুনে যেন দেহে প্রাণ ফিরে পেলাম। জানি না নূপুর কেন আমাকে বাঁচিয়ে দিল, কেন সে আমার জন্য মিথ্যা বলল। তখন রকি বলতে লাগলো, তাই বলে এরকম চিৎকার করতে হবে? আমাকে ডাক দিলেই তো পারতে, আমি পাশের রুমে ছিলাম। আমি কাউকে ডাক দেই নাই, মিস্টার রাফি তো পাশের রুমে থাকে, সে আগে চলে আসছে, তাতে আমি কি করব? তখন আমরা সবাই রুমে চলে আসলাম নিজেদের, আর ভাবতে লাগলাম কি হয়ে গেল।
একটু আগে প্রাণে বেঁচে এসছি। এভাবে রাত 11টা বেজে গেল। হঠাৎ ফোনটা বাজতে লাগলো, তাকে দেখি নূপুর কল দিয়েছে। এত রাত আমাকে কল দিল কি জন্য বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে কলটা কেটে গেল। পরে আমি কল ব্যাক করতে যাব, তখনই আবার কল আসলো। তখন রিসিভ করে সালাম দিলাম। কিছুটা ভয় কাজ করছে এখন, আর অপরাধ বোধটাও কাজ করছে নিজের ভেতর। তখন নূপুর বলতে লাগলো, ডিস্টার্ব করলাম নাকি আপনাকে? আরে না ম্যাম, আমি এখনো ঘুমাইনি। আচ্ছা, তাহলে এক কাজ করেন, রাত 12টার দিকে একটু বাহিরে ওই আম গাছের নিচে আসবেন, কিছু অফিসিয়ালি কথা আছে। কিন্তু ম্যাম, কথা তো আগামীকাল সকালে বলা যাবে, এত রাতে সমস্যা হবে না? আপনাকে যেটা বলেছি সেটা করেন, আর আপনাকে এখানে নিয়ে আসছি কেন? হ্যাঁ, সরি ম্যাম, আসবো। তখন নূপুর কল কেটে দিল। আমি এবার ও ভাবনা জগতে ডুব দিলাম, এত রাতে আমাকে কেন ডাকছে। তারপর একটু ফোন চাপতে লাগলাম। রাত 12টা বাজতে আর 5 মিনিট বাকি। তখন আমি তাড়াতাড়ি বাইরে আসলাম। এসে দেখি নূপুর দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বললাম, ম্যাম কেন ডাকলেন এত রাতে? তুমি জানো আজকে কোনো একটা বিশেষ দিন, মনে আছে তোমার? কি বিশেষ দিন আজকে? তখন নূপুর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো পাক্কা 12টা বাজে, আর বলতে লাগলো, হ্যাপি বার্থডে রাফি। ওর এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার জন্মদিন আমার নিজেরই মনে নেই, আর সেটা নূপুর মনে রেখেছে। কিন্তু আমার যে আজকে জন্মদিন, সেটা তুমি মনে রাখলে। কিছু কিছু দিন কখনো ভুলতে পারা যায় না, চেষ্টা করলেও। কিছু স্মৃতি মানুষের জীবনে থেকে যায়, কখনো বলা যায় না, শত চেষ্টা করলেও। তো কেমন চলছে তোমাদের রিলেশন? বিয়ে কবে করছো? রিলেশন সেটা হয়তো আর কখনো করবো না, তবে আলহামদুলিল্লাহ এমনিতেই ভালো আছি। আচ্ছা, আপনাকে একটা কথা বলতে চাই। এই যে রকি স্যার, ওনাকে কি আপনি খুব ভালো করে চেনেন? তো চিনবো না, সে আমার জ্যাঠাতো ভাই, আর আমাদের বিয়েটা পারিবারিকভাবে ঠিক হয়েছে। ভালো, কিন্তু ছেলেটার সম্বন্ধে আপনার আরো কিছু বিষয় জানার প্রয়োজন বলে মনে করি। কি বিষয়? তাকে তো আমি ছোট থেকেই চিনি, সে তো ভালো ছেলে, তোমার মতো না। আমি খারাপ সেটা জানি, তবে ছেলেটা মনে হচ্ছে আপনাকে কোনোভাবে ঠকাচ্ছে। কারণ আমি শুক্রবারে একটা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলাম, আর তখন স্যারকে একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে দেখেছিলাম। পরে আমি নূপুরকে সব কিছু খুলে বললাম। নূপুর শুধু শুনে চলে গেল, কিছু বললো না আমাকে। তখন আমি রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম, নূপুরকে আমার উপর রাগ করেছে এসব বলেছি বলে, নাকি ও রকির উপর রাগ করেছে তার এসব কাণ্ড শুনে। বুঝতে পারলাম না, কারণ মেয়েদের মন আসলে বোঝা যায় না। কিন্তু নূপুর আমার জন্মদিন আজকে সেটা মনে রেখেছে, আবার তুমি করে বলল। বিষয়টা কিছুটা ভাববার। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। অনেক রাতে ঘুমানোর কারণে উঠতে লেট হয়ে গেল। একে তো বিয়ে বাড়ি, সবাই সবার মধ্যে আনন্দ করছে। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বলতে লাগলো, ভাইয়া আপনাকে নূপুর আপু ডাকতেছে। তখন বাইরে এসে দেখি এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, আর রকির সাথে নূপুর। তখনই নূপুর বলতে লাগলো, রকি সত্যি করে বলবে? আমি যা প্রশ্ন করবো তার সঠিক উত্তর দেবে? আমি কখনো তোমার সাথে মিথ্যা বলিসি নাকি? তাহলে রাফি কেন বলছে তোমাকে সে একটা রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে এসব কথা বলতে শুনেছে, আবার তুমি আমাকে ঠকাচ্ছ? ম্যাম, শুধু তাই নয়, আপনি যে ক্লাবটা করেছেন সেখান থেকে অনেক টাকা হাতিয়েছে। তখন নূপুর রকির দিকে তাকালো, আর রকি বলতে লাগলো, এসব তোমাকে এই 3rd ক্লাস ছেলেটা বলেছে তাই না? কি প্রমাণ আছে ওর কাছে যে আমি কোনো মেয়ের সাথে রেস্টুরেন্টে এসব বলেছি? বলেন রাফি, কি প্রমাণ আছে আপনার কাছে? আমি মাথাটা নিচু করে ফেললাম। সত্যি তো আমার কাছে কোনো প্রমাণ নেই। কি বলবো আমি? আসলে ম্যাম, প্রমাণ নেই আমার কাছে, তবে আমি মিথ্যা বলছি না, সেটা আপনি জানেন। ওর বাবা কি আমার সত্যবাদী ছেলে রে? তবে নূপুর, আমি তোমার কাছ থেকে এরমটা আশা করিনি। ওই ছেলেটা তো আমাদের কোম্পানিতে সামান্য কয়টা টাকার চাকরি করে। ওর কি পরিচয় আছে বা কি যোগ্যতায় আছে আমার সন্দেহ কেন প্রমাণ ছাড়া কিছুই বলতে? আর তুমিও আমার হবু বউ হয়ে তার এসব যুক্তিহীন কথা বিশ্বাস করলে? আসলে কি তুমি মনে হয় আমাকে বিশ্বাস করো না? আর ওই ছেলে, তুমি তোমার লিমিটের মধ্যে থাকো, আর হবু বউয়ের ক্লাব, সেটার দায়িত্ব আমার কাছে। সেটা থেকে আমি কত টাকা নিজের পকেটে ভরবো সেটার দায়িত্ব কিন্তু তোমাকে দেওয়া হয় নাই। আমি নূপুরের হবু বর, ওর যা কিছু আছে সব তো আমাদের দুইজনের, তাই ওটা থেকে যা আয় হবে তাও আমাদের। তাই ওসব টাকা থেকে নিয়ে আমার কি লাভ হবে শুনি? ম্যাম প্লিজ বিশ্বাস করেন আমার কথা। তোর কথা বিশ্বাস করে আমি অনেক বড় একটা ভুল করেছি। উচিত হয় নাই আমার তোর মতো একটা 3rd ক্লাস ছেলের কথা বিশ্বাস করা। আসলে আমার বোঝা উচিত ছিল ছোট লোক সবসময় ছোট লোকই থাকে। প্লিজ ম্যাম, আমাকে ভুল বুঝতেছেন। বিয়েবাড়ির এতগুলো মানুষের সামনে আমাকে টাচ করে একটা চর মেরে দিল। এসব ছোট লোকই কথা আমাকে কখনো বলতে আসবি না।
আর রকি প্লিজ, সরি, আমি বুঝতে পারি নাই, এই চিটারের কথা বিশ্বাস করেছিলাম আমি। এই বলে নূপুর চলে যায় আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, মাথা নিচু করে আছি। সবাই কেমন খারাপভাবে আমার দিকে তাকাচ্ছে, নিজেকে খুব ছোট লোক মনে হচ্ছে। সত্যি আসলে আমি ছোট লোক, না হলে কেন আমি এসব বলতে গেলাম? আমার তো কোনো লাভ নেই এখানে। তখন একটা মেয়ে এসে বলতে লাগলো, ভাইয়া মিথ্যা বলা মহাপাপ, এসব বলে অন্য কারোর জীবন নষ্ট করবেন না। এটা বলে ওরা চলে গেল। আমি রুমে চলে আসলাম, লজ্জায় বাহির হতে পারছি না। নূপুর আমাকে অবিশ্বাস করলো, এটা মানতে পারছি না। সত্যি আমি খুব বোকা, না হলে কেন শুধু শুধু এরকম করতে গেলাম। তখনই মোবাইলটা বাজতে লাগলো, তাকে দেখিয়ে বাসা থেকে কল এসছে। ফোনটা রিসিভ করতেই আম্মু কান্নাকাটি করতে লাগলো। বুঝলাম না কি হয়েছে। তখন আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? জান্নাত পড়ে গিয়ে পা ভেঙে গেছে, একটু আগে হাসপাতালে নিয়ে গেছে তোর আব্বু। এটা বলে আবারও কান্না করতে লাগলো। মায়ের মুখে এরকম কথা শুনে আমি একদম বরফের মতো জমে গেলাম। কি বলবো বুঝে উঠতে পারছি না। শুধু এতটুকু জিজ্ঞাসা করলাম, কোন হাসপাতালে নিয়ে গেছে? তখন আম্মু হাসপাতালের নাম বলল। কি করব বুঝতে পারছি না। জানি আব্বুর হাতে টাকা নেই, হয়তো কারো কাছ থেকে ধার নিয়ে গেছে, কিন্তু আমার পকেটেও তো টাকা নেই। কি করব মাথায় ঢুকছে না। তখন মাসুদ ভাইয়ের কথা মনে হলো এবং তাড়াতাড়ি মাসুদ ভাইকে কল দিলাম। কল রিসিভ করে মাসুদ ভাই বলতে লাগলো, রাফি কি অবস্থা তোমার? ভাই ভালো না, ছোট বোনটার পা ভেঙে গেছে, হাতে টাকাও নেই, কি করব বুঝতে পারছি না। আরে এরকম কেন করছো? আমি আছি না, তোমার কত টাকা লাগবে? মাসুদ ভাইয়ের কথা শুনে বুঝলাম আসলেই পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে। আমার জানা মতে মাসুদ ভাই ভালো মানুষ না, সবাই বলে, কিন্তু আমি টাকা না চেয়ে দিয়ে দিল। তখন আমি বললাম, ভাই এত টাকা দিলেই হবে, আমি আপনাকে বেতন তুলে দিয়ে দেব, আপনি আমার এই বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে দিন। আরে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, ছোট বোনের চিকিৎসা করাও প্রয়োজন হলে টাকা আরও দিব, সমস্যা নাই তো। তোমাদের সাথে মিয়া টাকার সম্পর্ক, ছোট ভাই তোমরা, আমাদের হেল্প করতে না পারলে কিসের বড় ভাই হলাম। টাকাটা পাঠিয়ে দিচ্ছি, তুমি চিকিৎসা করাও। এটা বলে মাসুদ ভাই কলটা কেটে দিল। কয়েক মিনিট পর টাকাটা চলে আসলো। আমি ভাবতে লাগলাম, আচ্ছা নূপুরের কাছে যদি ছুটি চাই তাহলে কি সে আমাকে ছুটি দেবে? আরে আগে তো বলে দেখি কি বলে। তখন ম্যামকে কল দিলাম, কিন্তু সাথে সাথে কলটা কেটে দিল। বুঝলাম আমার উপর রাগ করে আছে। তখন আমি ম্যামের রুমের সামনে গেলাম আর নক করলাম। কে? ভেতরে আসেন। তখন ভিতরে গিয়ে দেখি নূপুর শুয়ে আছে। আমাকে দেখে সে অন্যদিকে ঘুরে গেল আর বলল, কেন এসেছেন? আমি আপনাকে ডাক দেই নাই, প্লিজ চলে যান। ম্যাম আই এম সরি, এসব বলা আসলে আমার ঠিক হয়নি। আসলে আমি বুঝতে পারিনি আপনাদের পারিবারিক বিষয় নিয়ে কথা বলা আমার মোটেও ঠিক হয়নি। আমি তো আর আপনাদের পরিবারের কেউ না, সামান্য কয়টা বেতনের চাকর মাত্র। আসলে ম্যাম আমার একটু ছুটির প্রয়োজন ছিল। কিসের ছুটি? কোনো ছুটি নেই এখন। আসলে ম্যাম আমার ছোট বোনটার পা ভেঙে গেছে, খুব দেখতে ইচ্ছে করছে। এখন আপনি ছুটি না দিলে আর কি করব। মনটা খারাপ করে চলে আসতে লাগলাম। দরজার কাছে আসতেই নূপুর বলতে লাগলো, যেখানেই যাবেন যান, আসতে যেন আমাকে কল না দিতে হয়, সোজা আমার অফিসে আসবেন। ওর কথাটা শুনে দৌড়ে নিজে রুমে আসলাম আর ব্যাগটা নিয়ে সোজা অটো নিয়ে মেইন রাস্তায় আসলাম আর বাসে করে সোজা গ্রামে যাওয়ার প্রস্তুতি নিলাম। বাসে উঠে বসে আছি, হয়তো ছেড়ে দেবে এক্ষুনি। হঠাৎ একটা মেয়ে আসলো আর আমার পাশে চিড়ে বসলো। একবার তাকালাম মেয়েটার দিকে, কিন্তু মনটা ভালো না, তাই আবার বাইরের দিকে আনমনে তাকিয়ে আছি। বাস ছেড়ে দিল। হঠাৎ মেয়েটা বলতে লাগলো, ভাইয়া একটা কথা বলবো কি? তখন মেয়েটার দিকে তাকালাম আর বললাম, জি বলেন। আসলে ভাইয়া আমাকে একটু জানালার পাশে দিবেন না, মানে বাসে উঠলে মাথা ব্যথা করে, বমি হওয়ার চান্স থাকে, তাই বললাম আর কি। আচ্ছা দাঁড়ান, আমাকে বের হতে দেন। তখন মেয়েটাকে জানালার পাশে চিটটা দিলাম। মেয়েটা খুশি হলো আর আমাকে ধন্যবাদ জানালো। আমি আবার আনমনে বসে আছি চুপ করেই। তখন মেয়েটা বলল, আচ্ছা ভাইয়া আপনি এরকম কেন? পাশে এত সুন্দর স্মার্ট একটা মেয়ে বসে আছে, কই একটু লাইন মারবেন, তা না করে চুপ করে বসে আছেন। বাসায় কি বউ আছে নাকি যে এত টেনশন করছেন? আসলে মনটা ভালো না, তাই কথা বলতে ইচ্ছে করছে না। সেই জন্যই। আচ্ছা এরকম আনমনে থাকার কারণটা জানতে পারি? আপাতত মন খারাপ, ছোট বোনটার পা ভেঙে গেছে, হাসপাতালে যাচ্ছি। ও সো স্যাড, দোয়া রইল আপনার বোনের জন্য, কিন্তু চুপচাপ থাকলে তো মনটা ভালো হবে না। ভয়ে আছি, যদি কথা শুনে প্রেমে পড়ে যান তখন। আসছে, আরে আমার পিছে হাজারো ছেলে ঘুরে পাত্তা দেই নে, কিন্তু আপনাকে কোথাও যেন দেখছি বলে মনে হচ্ছে। আমি কোনো সেলিব্রিটি না যে আমাকে আপনি চিনবেন।
আর আপনার সাথে আমার আগে কখনো দেখা হয়েছে বলে মনে হয় না। ওয়েট, তখন মেয়েটা মোবাইলে কিছু একটা ঘাটাঘাটি করতে লাগলো। হঠাৎ একটা পিক আমাকে দেখালো আর বলল, দেখেন তো এটাকে। ওই পিকটা দেখে তো আমি অবাক। আরে এটা তো আমি অনেকদিন আগে ফেসবুকে পিকটা আপলোড করেছিলাম, কিন্তু এটা মেয়েটার কাছে কি করে? পিকটা তো আমারই, কিন্তু আপনার কাছে কি করে? তখন মেয়েটা আমার আইডিটা দেখালো আর বলল, এটা তো আপনারও আইডি, তাই না? এটা আমারই আইডি। তখন মেয়েটা বলতে লাগলো, তাহলে আপনি আমার সেই প্রিয় লেখকটা। আরে আপনার সাথে তো আমার মাঝে মাঝেই কথা হয়। এটা আপনার আইডি, চিনতে পারছেন? জি চিনতে পেরেছি। ভালো লেখেন আপনি, কিন্তু লেট করে পোস্ট করেন। আর রানিং এক্স গার্লফ্রেন্ড যখন অফিসের বস, গল্পটা যা হচ্ছে না ফাটাফাটি। হ্যাঁ, এত সময় আপনার সাথে আমার যা হলো সব কিন্তু পাঠকরা পড়ছে আর হাসছে। এটাও লিখে ফেলেছেন, বেটা ন্যাংটা বাদর। তারপর মেয়েটার সাথে গল্প করতে করতে চলে আসলাম আমার গন্তব্যে। মেয়েটা আমার আগের স্ট্যান্ডে নেমে পড়েছিল। তারপর বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা আম্মুর দেওয়ার ঠিকানায় চলে আসলাম আর হাসপাতালের ভেতরে চলে গেলাম। হাসপাতালে গিয়ে আম্মুকে একটা কল দিলাম। তখন আম্মু অবাক হয়ে গেল আমাকে এখানে আসতে দেখে। তখন আম্মু আমাকে ওই রুমে নিয়ে গেল যেখানে জান্নাত আছে। ওখানে গিয়ে দেখে বোনটার পায়ে প্লাস্টারের মতো কিছু একটা দেয়া আছে। এটার সঠিক নাম কি আমি জানি না। কত নিষ্পাপ একটা মেয়ে ঘুমিয়ে আছে। ওকে দেখে আমার দু চোখে জল গড়িয়ে পড়ল। তখন আমি ওর পাশে বসলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। একটু পর তার ঘুম ভেঙে গেল। আমাকে এখানে দেখে ও খুব খুশি হয়ে গেল, কান্না করছে। জানি না এটা কিসের কান্না, এতদিন পর ভাইকে দেখতে পেয়েছে নাকি পায়ের ব্যথা। ভাইয়া তোমার সাথে কথা নেই, তবে এখান থেকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তখন আম্মুকে জিজ্ঞাসা করলাম, আব্বু কোথায়? আম্মু বলল, হয়তো ডাক্তারের সাথে কথা বলছে। তখন আমি বের হলাম ডাক্তারের সাথে কথা বলতে। গিয়ে দেখে আব্বু ডাক্তার চেম্বারে বসে আছে। আমাকে দেখে আব্বু আমার কাছে আসলো আর আমাকে চমকে দিয়ে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবা কেমন আছিস রে? হ্যাঁ আব্বু ভালো, তোমার শরীরটা কেমন? আসলে পৃথিবীতে বাবা মায়ের মতো করে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। বর্তমানে কিছু ভালোবাসার তৈরি হয় টাকা আর ক্ষমতার কারণে, সেগুলো ভালোবাসার কোনো মূল্য থাকে না। আর এই তাদের জন্য আমরা আমাদের বাবা মায়ের সাথে কত খারাপ ব্যবহার করি, অথচ দিন শেষে বাবা মার ভালোবাসাই সেরা। তখন আমি ডাক্তারের কাছে গেলাম আর বলতে লাগলাম, স্যার আমরা কি ছোট বোনটাকে বাসায় নিয়ে যেতে পারি? নিয়ে গেলে কেন, সমস্যা নেই, তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, পাটা যাতে নড়াচড়া বেশি না করে, নয়তো সমস্যা হবে। ঠিক আছে স্যার। তখন ডক্টর কিছু মেডিসিন লিখে দিল আর বলল, এগুলো নিয়মিত খেতে আর 15 দিন পর এসে দেখা করবেন। তখন আমি বিলটা পরিশোধ করে জান্নাতকে নিয়ে একটা গাড়ি ভাড়া করে বাসার দিকে যেতে লাগলাম। তখন একটু মেসেঞ্জারে ঢুকতেই দেখি ওই মেয়েটা মেসেজ দিয়েছে, জিজ্ঞেস করছে আমি হাসপাতালে এসেছি কিনা, আমার বোনের অবস্থা কেমন, এসব আর কি। মেয়েটার সাথে কথা বলে মেসেঞ্জার থেকে চলে আসলাম। আর এদিকে নূপুর শুয়ে শুয়ে ভাবতে লাগলো, কেন রাফি আমার সাথে এরকম মিথ্যা বলল? কি উদ্দেশ্যই বা তার? আজ ওর কথা বিশ্বাস করে রকিকে কিছু বললে তো আজ কত বড় একটা ঝামেলা সৃষ্টি হতো। আর অন্যদিকে ঈশা বাসায় যাওয়ার পর মায়ের সাথে একসাথে খেতে বসেছে। তখন তার আম্মু জিজ্ঞাসা করলো, কিরে মা, তোর তো এখনো বেতন হয় নাই, আর তোর কাছে এত টাকা হলো কি করে যে গ্রামে আসলি? আসলে আম্মু, আমার এক ফ্রেন্ড আছে, সে আমাকে দিয়েছে বাসায় আসবো বলে। বুঝলাম। আচ্ছা মা, আমি তো আর বেশি দিন বাঁচব না, তোকে এখন বিয়ে করা উচিত। ওর আম্মু এইসব বলো না, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? না হয় নাই। শোন মা, পাশের গ্রামে রাকিবের মা তোর বিয়ের কথা বলেছিল। আমি সোজা বলে দিয়েছি, আমার মেয়ে বাসায় না আসলে কিছুই হবে না। মা, আমি ওই রাকিবকে বিয়ে করব না, তার চরিত্র ভালো না, কত মেয়ের জীবন নষ্ট করেছে ও, তুমি জানো না। তাহলে মা থাক, তোর কোনো পছন্দের ছেলে আছে? মা আছে, খুব ভালো একটা ছেলে, তার সাথে থাকতে কেন যেন আমার ভালো লাগে, ইচ্ছে করে তার সাথে সারা জীবন থাকে। ছেলেটা কে রে মা? আম্মু, সময় হলে বলবো, এখন তাড়াতাড়ি খেয়ে ওষুধগুলো খাও। এদিকে বাসায় খাবার খেয়ে একসাথে বসে সবাই মিলে গল্প করলাম, অফিসটা কিরকম, এসব আরো অনেক কিছু। তারপর আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ দেখি ঈশা কল দিয়েছে।